আমরা আমাদের 4 নাম্বার ইউনিট অর্থাৎ নেটওয়ার্ক থিওরেম সেই ইউনিটের আলোচনা করছিলাম। নেটওয়ার্ক থিওরেমের মধ্যে আমরা সব রকম নেটওয়ার্ক যত থিওরেম হয় সেগুলো যেগুলো আমাদের সিলেবাসে আছে সেগুলো আমরা আলোচনা করেছি, ঠিক আছে। এবার বেশিরভাগ আলোচনাটাই হয়েছিল ডিসি নেটওয়ার্কের ক্ষেত্রে। ডিসি নেটওয়ার্কের ক্ষেত্রে আলোচনাগুলো করা হয়েছে, আর এসি নেটওয়ার্কের ক্ষেত্রেও ওই থিওরেমগুলো অ্যাপ্লাই আমরা করতে পারি। তো সেটার কিছু এক্সাম্পল আমরা আগের দিন দেখেছি, যেমন থেভেনিন থিওরেমের কিছু এক্সাম্পল আমরা এসি নেটওয়ার্ক সেখানে অ্যাপ্লাই করে দেখেছি। তো আজকে আমরা দেখবো যে বাকি যে অন্যান্য থিওরেমগুলো আছে, আগের দিন আমরা দেখেছি থেভেনিন এবং সুপারপজিশন, এটাকে আমরা এসি নেটওয়ার্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছি। আজকে আমরা আরো কয়েকটি থিওরেমের অ্যাপ্লিকেশন এসি নেটওয়ার্কের ক্ষেত্রে কেমন করে করা যায় সেটা একটু দেখে নেব। আচ্ছা, ফার্স্টে একটা এক্সাম্পল দিচ্ছি। 1 নম্বর এক্সাম্পল, এই এক্সাম্পলটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশনের উপরে ভিত্তি করে। সোর্স ট্রান্সফরমেশন মানে কি? সোর্স ট্রান্সফরমেশন মানে হচ্ছে কারেন্ট সোর্স দেওয়া থাকবে, সেখান থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে হবে, অথবা ভোল্টেজ সোর্স দেওয়া থাকবে, সেখান থেকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে হবে। একটা এক্সাম্পল দেখো। এরকম একটা নেটওয়ার্ক দেওয়া আছে, ঠিক আছে। এরকম একটা নেটওয়ার্ক ধরো দেওয়া আছে, এখানে কি কি সোর্স আছে, এখানে যে এই টার্মিনাল ধরো এ আর বি টার্মিনাল, আমি নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এ আর বি এরকম দুটো টার্মিনাল আছে, এবং এখানে সোর্স বলতে কি সোর্স আছে বলো? এই যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে সোর্স বলতে এই একটাই সোর্স আছে, এটা হচ্ছে কারেন্ট সোর্স, এবং এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, যেখানে কারেন্টের পরিমাণটা কত, 20 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। আর কি আছে, এখানে দুটো ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চের মধ্যে আমাদের যেটা ইম্পিডেন্স আছে তার পরিমাণ কত, 3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, এত ওহম, আর এটা হচ্ছে 4 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি ওহম, ঠিক আছে। এই যে নেটওয়ার্কটা, এটা আমাদের কারেন্ট সোর্স আছে। কোশ্চেনে বললো যে ড্র দ্য ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক উইথ ভোল্টেজ সোর্স, ড্র দ্য ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক উইথ ভোল্টেজ সোর্স। তাহলে ভোল্টেজ সোর্স দিয়ে যদি আমাদেরকে আঁকতে হয়, তাহলে আমরা কিভাবে এটাকে আঁকতে পারি বলো? কি করতে হবে তাহলে? ভোল্টেজ সোর্স দিয়ে যদি আমাদেরকে নেটওয়ার্কটাকে কনভার্ট করতে হয়, তাহলে কি করব? স্যার প্রথমে তো আমাদের যেটা প্যারালাল সেগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা করতে হবে। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, এই যে দুটো ব্রাঞ্চের আমাদের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা এটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কত হবে বলো? 3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি আর 4 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি, এদের ইকুইভ্যালেন্ট কি হয়? 3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ +90 ডিগ্রি প্যারালালে হবে স্যার। প্যারালালে হবে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, এটা হচ্ছে একটা আছে। তার সঙ্গে প্যারালালে রাখবো আমরা 4 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি, এরা পরস্পর প্যারালালে কানেক্টেড আছে, ঠিক আছে। এদের তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে? ইকুইভ্যালেন্ট হয়ে যাবে আমার 3 গুণ হয়ে যাবে ফার্স্টে 3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, তার সঙ্গে গুণ হবে R1 R2 হয়, সেরকম এখানে Z1 Z2 হবে, 3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি ইন্টু 4 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি, ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই হবে হচ্ছে 3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ
মানে সাম z1 প্লাস z2, 3 at an angle of plus 90 degree প্লাস 4 at an angle of minus 90 degree, এটার সাম হলো z1 ইন্টু z2 ডিভাইডেড বাই z1 প্লাস z2। ঠিক আছে, ফর্মুলাটা এটাই। প্যারালালের যেরকম আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে করি ঠিক সেভাবেই z1 প্যারালাল z2 যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে তাদের ইকুইভ্যালেন্ট কত হবে, z1 প্যারালাল z2 ইকুইভ্যালেন্ট হচ্ছে z1 ইন্টু z2, z1 ইন্টু z2 ডিভাইডেড বাই হবে z1 প্লাস z2। এই থিওরেম অ্যাপ্লাই করেই আমরা ওইটা ক্যালকুলেট করেছি z1 প্লাস z2। ঠিক আছে, তাহলে বলো হিসাব করে কত আসে। এই গুণটা কিভাবে করব, উপরের গুণটাকে কিভাবে করা যেতে পারে, 3 at an angle of 90 degree into 4 at an angle of minus 90 degree। তাহলে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে যেগুলো বাইরে আছে 3 আর 4 ম্যাগনিটিউড পার্ট যেগুলো আছে সেগুলোকে আমরা এমনি নর্মাল গুণ করে নেবো। 3 4 কত হয়, 3 ইন্টু 4 মানে হচ্ছে 12, এটা আমরা নর্মালি গুণ করে নিলাম। আর অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা হবে দুটো অ্যাঙ্গেলের সমষ্টি, 0 এটা ডিগ্রি। হচ্ছে প্লাস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। এটা হচ্ছে অ্যাঙ্গেল যেটা চিহ্ন দিয়েছি তার ভেতরে এই জিনিসটা থাকবে, মানে প্লাস 90 মাইনাস 90 ডিগ্রি। আর এখানে নিচে কত হবে, 3 ইন্টু 90 ডিগ্রি, সরি 3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, এর মানে কত J3, তাই তো, J3। আর 4 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস 90 মানে হচ্ছে মাইনাস J4, তাই তো। তার মানে 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, আর নিচে কত থাকছে, মাইনাস জে থাকছে। মাইনাস জে মানে আমরা বলতে পারি 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস 90, এটাই তো বলতে পারি। মাইনাস জে যদি শুধু থাকতো তাহলে আমরা এটাই বলতে পারি 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস 90, ঠিক কিনা। তো এটাই হচ্ছে, তাহলে কত হয়ে যাবে, 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ প্লাস 90 ডিগ্রি, এত ওহম। 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ প্লাস 90, এই যেটা জিনিসটা হচ্ছে, এই জিনিসটা দাঁড়াচ্ছে আমাদের z1 প্যারালাল z2 যদি করি তাহলে রেজাল্ট আসছে 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ কত হচ্ছে দেখো, 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল, এখানে উপরে 0 ডিগ্রি আছে, নিচে মাইনাস 90 আছে, তাহলে মাইনাস 90টা উপরে উঠে গেলে প্লাস 90 হয়ে যাবে, তাহলে 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, প্লাস 90 ডিগ্রি। প্লাসটা লেখার দরকার নেই, শুধু 90 ডিগ্রি লিখলেই হবে। ঠিক আছে, এত ওহম হয়ে গেল। তার মানে এই z1 আর z2 যে প্যারালালে আছে এই পার্টটার পরিবর্তে আমরা ওই একটা সিঙ্গেল ইম্পিডেন্সটাকে লিখতে পারি, এটাকে সাপোজ আমরা z নাম দিয়ে দিচ্ছি, z ইকুয়াল টু দিস। এবার কি হবে, এখানে 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি আছে, তার সঙ্গে প্যারালালে ওইটা থাকছে, তাহলে 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি যেটা এরকম আছে থাকলো, বারো অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, এটা এরকমই থাকলো। তার সঙ্গে প্যারালালে কে থাকবে, এইটা জেডটা, তার সঙ্গে প্যারালালে থাকবে জেড, এবং এখানে দুটো টার্মিনাল বেরিয়ে আসছে। এই টার্মিনালের নাম হচ্ছে সাপোজ এ টার্মিনাল, আর এটা হচ্ছে আমার বি টার্মিনাল। আর z1 z2 প্যারালাল z1 প্লাস z2, মানে z1 আর z2 প্যারালাল, তাদের ইকুইভ্যালেন্ট হচ্ছে z1 z2 ডিভাইডেড বাই z1 প্লাস z2, সেটার ভ্যালু হচ্ছে z, এবং z ইকুয়াল টু আমরা লিখতে পারছি 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ প্লাস 90 ডিগ্রি। স্যার একবার ব্যাক করুন, পেজটা ব্যাক করুন। স্যার কারেন্টটা আছে 20 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 অ্যাম্পিয়ার স্যার। ও 20 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 আছে না, সরি 12 নেই, ওটা 20 আছে, সরি। এটা 20 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 আছে। তাহলে এবার যদি আমাকে কোশ্চেনে কি চেয়েছিল, ভোল্টেজ সোর্সের ইকুইভ্যালেন্ট ফর্মে নিয়ে যেতে বলেছিল, এখান থেকে আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট কি করে করতে পারি, একটা কারেন্ট স্যার সোর্স তার সঙ্গে v প্যারালাল, = i * r। হ্যাঁ ভি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আর, ভি ইকুয়াল টু ভি ফেজার ইজ ইকাল টু আমরা বলতে পারি আই ফেজার। এখানে সব ফেজার ফর্মেই আছে, যেহেতু এটা এসি নেটওয়ার্ক তাহলে আমরা ফেজার ফর্মেই বলতে পারি। আই ইন্টু আর নয়, এক্ষেত্রে আই ইন্টু জেড হবে। ঠিক আছে, এখানে হবে আই ইন্টু জেড। ঠিক আছে, তার মানে কত, আই ইন্টু আই মানে তো 20 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, আমরা দেখতেই পাচ্ছি 20 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি। আর জেড মানে কত, জেড মানে হচ্ছে 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, এটা হলো আমাদের জেড। তার মানে আলটিমেটলি এটা 240 কি হবে, ভোল্ট। অ্যাট অ্যান অ্যাঙ্গেল 150 240 ভোল্ট স্যার। 240 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 150 ডিগ্রি।
এত ভোল্ট, এত ভোল্ট বেরোচ্ছে এটার অ্যান্সার। তার মানে ভোল্টেজ সোর্স, মানে এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট ফর্মে রিপ্রেজেন্ট করি, তাহলে একটা ভোল্টেজ সোর্স আমাকে দেখাতে হবে, তার সঙ্গে কিসে থাকবে ইম্পিডেন্সটা, ভোল্টেজ সোর্সের সঙ্গে ইম্পিডেন্সটা থাকবে আমার সিরিজে, তাই তো? ভোল্টেজ সোর্সের সঙ্গে ইম্পিডেন্সটা থাকে সিরিজে, মানে ওই জেডটাই আমার সিরিজে হয়ে যাবে, এবার এই হয়ে যাবে নেটওয়ার্কটা এরকম। তাহলে এ আর বি যে টার্মিনাল দুটো ছিল সেরকমই থাকলো, আর ভি এর মানটা কত হয়ে যাচ্ছে, ভি ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি এখানে ভি ফেজার দ্যাট ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 240 at an angle of 150 ডিগ্রি, এত ভোল্ট। আর জেড টার ভ্যালু আমাদের হয়ে যাচ্ছে কত, জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 12 at an angle of 90 ডিগ্রি, 12 at an angle of 90 ডিগ্রি, এত ওহম। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা আমাদের কোশ্চেনে চেয়েছিল যে এরকম একটা কারেন্ট সোর্স দিয়ে প্রবলেমটা দিয়েছে, বললো যে ইকুইভ্যালেন্ট কনভার্ট দ্য গিভেন কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স। এই কারেন্ট সোর্স যেটা দিয়েছে সেটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করো, এটাই কোয়েশ্চেন। তাহলে এরকম ভাবে তোমাদেরকে অ্যাপ্রোচ করে এটা বার করতে হবে। ঠিক আছে, আমি একটা প্রবলেম দিচ্ছি, এটা তোমরা করবে, করে আমাকে পাঠাবে। ঠিক আছে, খুব সিম্পল একটা প্রবলেম। দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে এরকম, এটা হচ্ছে R3, এটা হলো R3, আর এটার ভ্যালু R3 ইকুয়াল টু ধরো বলা আছে 0.05 ওহম, 0.05 R3, এটা R3 না লিখে এখানে ডাইরেক্ট ভ্যালুটাই লিখে দিই 0.05 ওহম, এটা একটা মান। আর এলটার ভ্যালু ধরো বলা আছে 15 মিলি হেনরি। ঠিক আছে, 15 মিলি হেনরি। তাহলে এটা একটা নেটওয়ার্ক আমাদের আছে, এবং এখানে ফ্রিকোয়েন্সি যেটা আছে, ফ্রিকোয়েন্সি যেটা আমরা বলে দিচ্ছি কত, সাপোজ ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু 50 হার্জ, সাপোজ সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা 50 হার্জ, এটা বলে দেওয়া আছে, এফ ইকুয়াল টু 50 হার্জ বলে দেওয়া আছে। তাহলে এই একটা নেটওয়ার্ক দেওয়া হয়েছে, এই নেটওয়ার্ক থেকে বললো যে ট্রান্সফার দ্য গিভেন
সার্কিট টু কারেন্ট টু দ্য সার্কিট হ্যাভিং কারেন্ট সোর্স অনলি, মানে এখানে কি আছে, এই যে সার্কিটটা আমাদের দেওয়া আছে, এই সার্কিটে আমাদের কেবলমাত্র কি ধরনের সোর্স দেওয়া আছে বলো? V1 আর V2 দুটো সোর্স আছে, দুটো ভোল্টেজ ভোল্টেজ স্যার। সোর্স দেওয়া আছে। এখন আমাদের কোশ্চেনটা হলো, কোশ্চেনটা আমি লিখছি, ট্রান্সফর্ম দ্য গিভেন সার্কিট টু দ্য সার্কিট having current source only. কোশ্চেনটা হলো এটাই, ট্রান্সফর্ম দ্য সার্কিট টু দ্য সার্কিট হ্যাভিং কারেন্ট সোর্স অনলি, মানে এই ভোল্টেজ সোর্সগুলোকে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি এর রিঅ্যাকটেন্সের মানটা বলে দিইনি, এখানে কি বলেছি, 10 মিলি হেনরি বলেছি, এটা 15 মিলি হেনরি বলেছি, ঠিক আছে। এবং ফ্রিকোয়েন্সিটা বলে দেওয়া আছে 50 হার্জ। তার মানে বুঝতে পারছো কি করতে হবে এগুলোকে? এগুলোকে ফার্স্টে আমাদেরকে মানে ওই যেগুলো আমাদের ইন্ডাকটেন্সের মান বলে দেওয়া আছে 10 মিলি হেনরি, এটাকে কিসে নিয়ে যেতে হবে? সেগুলো রিঅ্যাকটেন্স গুলো বের করতে হবে, তারপরে এগুলোকে সে টোটাল রিঅ্যাকটেন্স এবং ইম্পিডেন্সটা বের করতে ইম্পিডেন্স হবে। ফর্মে বার করে নিতে হবে, ঠিক আছে। জেড ইকুয়াল টু, আমরা কি জানি, জেড ইকুয়াল টু জানি আমরা, সবসময় মনে রাখবে, যদি আরএল সার্কিট হয় তাহলে জেড এর মান কত হয়, আর প্লাস জে এক্সএল। এগুলো তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে বা সেকেন্ড চ্যাপ্টারে দেখেছি, আর প্লাস জে এক্সএল। তাহলে আর এর মান তোমার এখানে দেওয়া আছে, এক্সএল এর মানটা তোমাদেরকে বার করতে হবে। এক্সএলটা কি ফর্মুলা দিয়ে বার হয় জানো তো? এক্সএল ইকুয়াল টু হয় 2 পাই এফএল, তাই তো, 2 পাই এফএল। যদি এখানে ক্যাপাসিট্যান্স দেওয়া থাকতো তাহলে আমরা অ্যাপ্লাই করতাম 1/2 পাই এফসি, এই ফর্মুলা অ্যাপ্লাই করতাম। যাই হোক, এখানে যেটা বলে দেওয়া আছে 50 হার্জ, এবং সেই অনুযায়ী তোমাদেরকে এটা করে পাঠাতে হবে, ঠিক আছে। মানে 10 মিলি হেনরি যেগুলো আছে, 15 মিলি হেনরি, এগুলোকে সমস্ত রিঅ্যাকটেন্স ফর্মে নিয়ে যেতে হবে, এবং তারপরে এটাকে কারেন্ট সোর্স আছে এরকম একটা সার্কিটে পরিণত করতে হবে। এটা হলো প্রবলেমটা। ঠিক আছে, এবারে আমরা এই এসি নেটওয়ার্ক যেরকম অ্যানালিসিস করছিলাম, তার ক্ষেত্রে আমরা আরেকটা নর্টনস থিওরেমের ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন আমরা দেখে নেব, নর্টনস থিওরেমের অ্যাপ্লিকেশন কিভাবে করা যায়। তো কোশ্চেনটা যে সার্কিটটা দেওয়া আছে সেটা হচ্ছে এইরকম। এখানে দেখো একটা নেটওয়ার্ক দেওয়া হয়েছে, হুম, এবার বলছে যে ফাইন্ড দ্য নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ফর দ্য নেটওয়ার্ক। এখানে ধরো একটা কারেন্ট সোর্স লাগানো আছে, তো এখানে ধরো একটা কারেন্ট আমাদের, সাপোজ এখান দিয়ে একটা কারেন্ট আসছে, আই কারেন্ট, ঠিক আছে, ছবিটা এরকম আছে, এখান দিয়ে একটা কারেন্ট আই বেরিয়ে যাচ্ছে, এবং এই আই যেটা কারেন্ট আসছে এবং বেরিয়ে যাচ্ছে, সেই আই কারেন্টের মানটা কত, আই ইজিক্যাল টু আমার বলে দিচ্ছে হচ্ছে 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার কারেন্ট এই সার্কিটের ভেতরে ঢুকছে এবং
ওই সার্কিট থেকে আবার বেরিয়েও যাচ্ছে। তাহলে আই এর মান বলে দেওয়া আছে, বাকি হচ্ছে এটা 5 এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম, আর এটা হচ্ছে -J2 ওহম। ঠিক আছে, এটা হচ্ছে দুটো টার্মিনাল, এ এবং বি টার্মিনাল। এখন বলছে এই ওয়ান এ আর বি না, এটাকে 1 আর 2 টার্মিনাল বলেছে। ঠিক আছে, কোশ্চেনটা এরকম, find the Norton's equivalent circuit for the network at the left of the terminal 1, 2. Find the Norton's equivalent circuit for the network at the left of the terminal 1, 2. এই যে 1 আর 2 নাম্বার যে টার্মিনাল এখানে দেওয়া হয়েছে তার বাঁ দিকের অংশের যে অংশটা আছে, মানে এই দিকে 1, 2 যে টার্মিনাল, আমার এটা 1 নম্বর টার্মিনাল, এটা 2 নম্বর টার্মিনাল, এদের বাঁ দিকের অংশটাকে আমাকে নর্টন ইকুইভ্যালেন্ট ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে নর্টন ইকুইভ্যালেন্ট বার করতে গেলে কি করতে হয় বলো? ফার্স্টে এবি টার্ম, এটা ধরো 1 আর 2 স্যার টার্মিনাল। 1 নম্বর 2 নম্বরটাকে শর্ট সার্কিট করে দেবো, হ্যাঁ, নর্টন ইকুইভ্যালেন্ট তারপর বার সে করার বেশিরভাগ কারেন্টে স্যার স্যার ওই মানে শর্ট সার্কিটের মধ্যে দিয়ে পেরিয়ে যাবে, 4 ওহম দিয়ে এসে শর্ট সার্কিটের মধ্যে দিয়ে বেরোবে, হ্যাঁ, -J2 মধ্যে বেরোবে না। দিয়ে আমরা কি বার করবো বলো? মানে এখান দিয়ে আই কারেন্টের মানটা আমাদের এখান জানা থেকে আছে। স্যার আই মানে শর্ট সার্কিট কারেন্টটা বের করে নেবো। হ্যাঁ, শর্ট সার্কিট কারেন্টটা বার করবো, তাহলে আমাদের আইএসসি বেরিয়ে যাবে, এটা একটা পার্ট গেল। আর একটা আমাদের পার্ট কি থাকে? ভিওসি, তাই তো? বা আরেকটা পার্ট হচ্ছে আমাদের ইন্টারনাল ইম্পিডেন্সটাকে বার করতে হয়, জেড ইন্টারনাল যেটাকে বলে। তো সেটা তো আমরা জেড ইন্টারনাল অটোমেটিক্যালি বার করতে পারবো এখান থেকে, যদি আমরা দেখি। ঠিক আছে, এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা অটোমেটিক্যালি সমস্ত যে কারেন্ট সোর্স গুলো আছে সেগুলোকে ওপেন করে দেবো, আর যে সমস্ত যে ভোল্টেজ সোর্স আছে সেগুলোকে আমরা শর্ট করে দেবো। এই তো ব্যাপার। তো সেটাকে আমরা করে দেখতে পারি এখানে। তো এটাকে অ্যানালিসিস কিভাবে করা যেতে পারে বলো? তো ফার্স্ট পার্ট আমাদের কাজ কি হবে? ফার্স্ট এটাকে আমরা কপি করে নিই। ফার্স্টে আমাদের কাজ যেটা হবে, আমরা শর্ট সার্কিট কারেন্টটাকে ফার্স্টে ক্যালকুলেট করবো। আই সমান কত আছে? 5 at an angle of 0 ডিগ্রি। এটা কিন্তু কোশ্চেনেই বলে দেওয়া আছে। হ্যাঁ, এটা কোশ্চেনে বলে দিয়েছে, এটা হচ্ছে 5 at an angle of 0 ডিগ্রি অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এখান দিয়ে ঢুকছে। এখন আমাদের কাজ হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট বার করা, এবং কোন দুটো টার্মিনালকে শর্ট করবো না, এই যে আমাদের 1 এবং 2 নাম্বার যে টার্মিনাল আছে সেই দুটি টার্মিনালকে আমরা শর্ট করে দেবো। একটা তার দিয়ে ধরো শর্ট করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে আমাদের শর্ট সার্কিট কারেন্ট। এটাকে আমরা নাম দেবো কি? আইএসসি। তাহলে এই যে সার্কিটটা আমরা আঁকলাম, তাহলে দেখো এখান দিয়ে একটা কারেন্ট এলো, ওয়ান সাপোজ 5 at an angle of 0 ডিগ্রি। সেই কারেন্টটা দুটো ভাগে ভাগ হবে, কিছুটা কারেন্ট এদিকে আসবে, কিছুটা কারেন্ট এদিকে যাবে। এবার যে কারেন্টটা এই রাস্তা দিয়ে এলো, মনে করো যে কারেন্টটা আমার এই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তা দিয়ে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটা কি এই J2 ওহম যেটা আছে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট কি পাস হবে? মানে এখানে যে কারেন্টটা পৌঁছাবে তার কাছে দুটো রাস্তা, একটা হচ্ছে এই রাস্তাটা আর একটা হচ্ছে এই রাস্তাটা। না স্যার, কারেন্ট কোন না স্যার, রাস্তাটা পাস নেবে? হবে না সবসময় স্যার, এই শর্ট রাস্তাটাই সার্কিটের নেবে। মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, কারেন্ট সবসময় শর্ট সার্কিটের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, মানে এর মধ্যে দিয়ে কোনো পার্ট অফ কারেন্ট পার হবে না। তাহলে আমরা বলতে পারি এই সার্কিটটা যেটা আছে এটাকে আমরা এইভাবে দেখাতে পারি। এটা মানে হয়ে যাচ্ছে, এটার মানে এরকম হচ্ছে, আমাদের এইটা থাকলো, নেক্সট হচ্ছে আমাদের এইটা থাকলো, নেক্সট হচ্ছে আমাদের কোনটা থাকবে বলো? এইটা থাকলো। এটা দিয়ে তো কোনো কারেন্ট পাস করছে না, তাহলে এটাকে আমার দেখানোর দরকার নেই। আমরা এটাকে একটা
জাস্ট উইথড্র করে আমরা এখানে শর্ট সার্কিট পাথটাকে দেখিয়ে দিলাম এরকম করে, ঠিক আছে। এই জায়গাটা ধরো আমরা মানে রিমুভ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান দিয়ে যে কারেন্টটা এলো সেটাকে আমরা কি বলতে পারি, সেটাই আমাদের শর্ট সার্কিট কারেন্ট, এটাই আমাদের কি শর্ট সার্কিট কারেন্ট। এখান দিয়ে কত কারেন্ট ঢুকছিল, এখান দিয়ে আমাদের ঢুকছিল হচ্ছে 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছিল। এটাকে সাপোজ আমরা আই কারেন্ট নাম দিয়েছি, হ্যাঁ, এটাকে আমরা আই কারেন্ট নাম দিয়েছি। এটা হচ্ছে J5, এটা হচ্ছে আমাদের 2 ওহম, এটা হচ্ছে J5 ওহম, এটা হচ্ছে আমাদের 4 ওহম, ঠিক আছে। এখন আমাকে বলো এই ব্রাঞ্চের মধ্যে কত কারেন্ট আসবে, আইএসসি ব্রাঞ্চের মধ্যে কত, মানে এই যে ব্রাঞ্চটা এখান দিয়ে কত কারেন্ট আসার কথা। মেন কারেন্টটা স্যার হচ্ছে, কারেন্ট ডিভাইডেড রুল লাগাবো। কারেন্ট ডিভাইডার রুল লাগাবো। কারেন্ট ডিভাইডার রুলটা কি বলে, আইএসসি ইকুয়াল টু, আমরা স্যার লিখতে পারি টোটাল আই, কারেন্ট টোটাল কারেন্ট হচ্ছে আই গণিত অপোজিট বাই সাম। অপোজিট ব্রাঞ্চ ইম্পিডেন্স ডিভাইডেড অপোজিট বাই টোটাল ব্রাঞ্চের ইম্পিডেন্স। ইম্পিডেন্স, হ্যাঁ অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্স কত, 2 + J5, 2 + J5, তাই তো। অপোজিট ব্রাঞ্চের ইম্পিডেন্স মানে 2 + J5 ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। টোটাল ইম্পিডেন্স কত, 2 + J5 তো থাকছেই, তার সঙ্গে আরো অ্যাড হয়ে যাচ্ছে কে, তার সঙ্গে আরো অ্যাড হয়ে যাচ্ছে আমাদের 4। এত অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের আসছে। এবার আই এর ভ্যালুটা আমরা জানি, তাহলে আই এর ভ্যালু যদি আমরা জানি, আই ইজ ইকাল টু হচ্ছে 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, এটা হলো আমাদের আই কারেন্ট, ঠিক আছে। তার সঙ্গে আমরা গুণ করছি কাকে, 2 + J5, 2 হচ্ছে আমাদের J5 ডিভাইডেড বাই হচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে 2 আছে এখানে 4 আছে মানে হচ্ছে 6, 6 + J5, 6 + J5 এত অ্যাম্পিয়ার, 6 + J5 এত অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেট করে বলো কত আসছে। স্যার এর ভ্যালুটা এসেছে স্যার 3.45 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 3.45 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 28.39 অ্যাম্পিয়ার। 28.39, হ্যাঁ 39 অ্যাম্পিয়ার, এত ডিগ্রি অ্যাম্পিয়ার। 3.45। আচ্ছা বেশ, এটা আমাদের হয়ে গেল আইএসসি কারেন্টের মানটা। তো একটা পার্ট হলো, আইএসসিটা হলো। এবার আমাদের যেটা বলে যে শর্ট সার্কিট ইম্পিডেন্স কারেন্ট তো হয়ে গেল, এবার হচ্ছে ইন্টারনাল ইম্পিডেন্সের মানটা তো বার করতে হবে। ইন্টারনাল ইম্পিডেন্স বার করতে গেলে আমরা কি করব, এই দুটো টার্মিনালকে আমরা যেরকম আছে এদিক থেকে আমরা দেখবো, এদিক থেকে আমাদের দেখলে ইম্পিডেন্স কত দেখতে পাচ্ছি সেটা লক্ষ্য করবো আমরা। এবং সেটা করাকালীন আমরা যত কারেন্ট সোর্স আছে সেগুলোকে আমরা ওপেন করে দেবো, যত ভোল্টেজ সোর্স আছে সেগুলোকে আমরা শর্ট করে দেবো। তো এখানে তো কারেন্ট সোর্স ধরো এখানে আমার এটা দেখানো নেই, ছবিতে আমার এরকম দেখানো থাকতে পারতো, কোশ্চেনটা এরকমও করতে পারতো, এখানে একটা কারেন্ট সোর্সকে দেখিয়েও দিতে পারতো। যেটা আই লিখেছে না, আই মানে যেটা 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি এখানে দেখিয়েছে, তার পরিবর্তে এখানে একটা এরকম কারেন্ট সোর্সও দেখিয়ে দিতে পারতো, যেখানে লিখে দিতে পারতো 5 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, সেরকমও থাকতে পারতো। তো এক্ষেত্রে যদি আমরা ভেবে নিই ব্যাপারটা এরকম আছে, তো আমরা ইন্টারনাল ইম্পিডেন্স বার করার জন্য কি পদ্ধতি অবলম্বন করব, আমরা হচ্ছে কারেন্ট সোর্স যত আছে সেগুলোকে আমরা জিরো করে দেবো। কারেন্ট সোর্স জিরো করা মানে এটাকে আমরা ওপেন করে দেবো, এই পাথটাকে ওপেন করে দেবো, বাকি যেরকম আছে থাকবে। তার মানে যদি আমরা সার্কিটটাকে রিড্র করি, আমাদের সার্কিটটা কেমন দেখতে হবে, আমরা এটাকে কপি করি একবার, সেখান থেকে দেখাবো। এরকম আমাদের সার্কিটটা আছে, এখান থেকে আমরা যদি ইন্টারনাল ইম্পিডেন্সটাকে বার করতে চাই, আমাদের উপায় হচ্ছে কি, ওই কারেন্ট সোর্সটাকে ওপেন করে দাও, মানে এই পাথটাকে দেখানোর দরকারই নেই, মানে এই যে পাথটা আছে, এই যে পাথটা আছে এটাকে আর দেখানোরই দরকার নেই, এটা তো ওপেন। ওপেন যদি হয় ওটাকে আর দেখিয়ে কি হবে, ওখানে আমরা খালি সেকেন্ড যে ব্রাঞ্চটা আছে আমাদের J5, এটাকে দেখাবো, এটা থাকছে আমাদের। তার সঙ্গে থাকছে কি, আমাদের সিরিজে থাকছে একটা 2 ওহম রেজিস্ট্যান্স, এটাকেও দেখাবো, এটাও J5টা ওহমই ছিল। তার সঙ্গে এটা থাকলো আমাদের 4 ওহম, 4 ওহমটাও থাকবে। আচ্ছা, এবার বলো তো -J2টা থাকবে কি থাকবে না। স্যার -J2টা থাকবে। -J2টাও থাকবে, কিন্তু এখন কিন্তু থাকবে। -J2টাও যেমন আছে থাকবে। এটা ধরো আমাদের -J2,
এটা ধরো 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর টার্মিনাল, এটা হচ্ছে -J2। এবার যদি আমরা 1 আর 2 নম্বর টার্মিনাল এখান থেকে দেখি, তাহলে আমাদের কাছে কি আছে, এর ইম্পিডেন্স কত হবে, ইন্টারনাল ইম্পিডেন্স জেড ইন বা, হ্যাঁ, স্যার যেটাকে আমরা 4 জেড। ওহম J5 আর 2 ওহম সিরিজে, তার সাথে প্যারালালে -J2। হ্যাঁ দেখো, এই যে তিনটে জিনিস কালো রং দিয়ে যেগুলোকে দেখানো হয়েছে, এই তিনটে 2 ওহম, এই হচ্ছে আমাদের J5, আর এই 4, এরা কিসে আছে, এরা হচ্ছে সবসময় সিরিজে আছে। তাহলে এদের সিরিজ ইম্পিডেন্সের ভ্যালুটা কত বলো, সিরিজ ইম্পিডেন্স কত হচ্ছে, 4 + J5 প্লাস কত, প্লাস হচ্ছে 2। এই টোটাল যে ইম্পিডেন্সটা, এটা হচ্ছে আমাদের এই পাথটাই, মানে এই যে টোটাল পাথটা, এই পাথের আমাদের টোটাল ইম্পিডেন্স কত হলো, 2 প্লাস হচ্ছে আমাদের J5 প্লাস হচ্ছে 4। ঠিক আছে, এইটা হলো। তাহলে এই যে টোটাল ইম্পিডেন্সটা বেরোলো এই একটা পাথের, তার সঙ্গে প্যারালালে কে থাকবে, তার সঙ্গে প্যারালালে থাকবে আমার হচ্ছে -J2 যেটা আছে। ঠিক আছে, -J2টা তার সঙ্গে প্যারালালে, এই যে জিনিসটা বেরোবে আমাদের অ্যান্সার, এই জিনিসটাই হচ্ছে আমাদের ইন্টারনাল ইম্পিডেন্স, এটাই হচ্ছে আমাদের জেড ইন। ঠিক আছে, ইন্টারনাল ইম্পিডেন্স অফ দিস নেটওয়ার্ক। তাহলে এর ভ্যালু কি কত হবে বলো, 4 + 5 প্লাস, মানে 4 + J5 + 2 মানে হচ্ছে 6 + J5, 6 + J5। এটা হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ ইম্পিডেন্স, তার সঙ্গে প্যারালালে থাকছে আমাদের -J2। তাহলে এর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের ভ্যালু কত হবে, মানে ফার্স্টে আমরা Z1 Z2 ডিভাইডেড বাই Z1 + Z2 মানে হচ্ছে কত, 6 + J5, তার সঙ্গে গুণ হয়ে যাবে আমাদের -J2। হ্যাঁ, -J2, এটা গুণ হয়ে গেল, মানে হোল ডিভাইডেড বাই কত, হোল ডিভাইডেড বাই হচ্ছে 6 + J5 -J2, 6 + J5 -J2। এর ভ্যালু কত আসছে বলো, এর ভ্যালু স্যার আসছে, ম্যাগনিটিউডটা বলছি স্যার 2.33 ওহম। আচ্ছা এটা ভ্যালুটা, মানে অ্যাঙ্গেলের ভ্যালুটা, স্যার স্যার অ্যাঙ্গেল হচ্ছে -76.75। আচ্ছা, 2 কত বললে অ্যান্সারটা, 2.33। 2.33 হ্যাঁ, এটা অ্যাঙ্গেল অফ, -76.75। আচ্ছা এত ওহম বেরিয়ে গেল, বেশ। তাহলে এইটা হয়ে গেল আমাদের জেড ইন, ইন্টারনাল ইম্পিডেন্স। এবার আমরা কি করে করতে পারি, আমাদের নর্টনস ফর্মে কি বলে, নর্টনস ফর্মে জেড ইন, অথবা এটাকে আমরা জেড এনও বলতে পারি, এটাকে আমরা জেড এন বা নর্টনস ইম্পিডেন্সও বলতে পারি, জেড এন বলাটাই বেটার, কারণ আমরা এটা নিয়েই বেশি কাজ করি, এই টার্মটাই বেশি ইউজ করি। তার মানে আমাদের একটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, যেটা হচ্ছে নর্টনস কারেন্ট, এটা হচ্ছে আইএসসি, অথবা আইএন বলবো ওটাকে আমরা, আইএসসি বা আইএন ইকুয়াল টু আমাদের আইএসসি কত আছে, আইএসসির ভ্যালু কত বেরিয়েছিল, আইএসসির ভ্যালু একটু আগেই আমরা বার করেছি, তার ভ্যালু হচ্ছে 3.45 3.45 at an angle of 20 at an angle of 28.39। 28.39 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট সোর্স, তার সঙ্গে প্যারালালে কে থাকবে, তার সঙ্গে প্যারালালে থাকবে হচ্ছে আমাদের একটা জেড ইন বা জেড টিএইচ, যেটাকে আমরা ক্যালকুলেট করলাম এখনই, এইটা, এটা হবে আমাদের জেড এন, এটার ভ্যালু আমরা এখনই হিসাব করেছি। এবং এখান থেকে আমাদের এই 1 এবং 2 টার্মিনাল, যেটা আগে দেখানো হয়েছে 1 নম্বর এবং 2 নম্বর, সেটাকে আমরা এরকম দেখিয়ে দেবো, এটা হবে আমাদের জেড এন। ঠিক আছে, জেড এন এর মান আমরা একটু আগে হিসাব করে ফেলেছি, তো 2.33, 2.33 at an angle of -76.75 ডিগ্রি, এত উপর। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই ধরনের প্রবলেমকে অ্যানালিসিস করব। ঠিক আছে, এটা আমাদের কিন্তু নর্টনস থিওরেমের একটা উদাহরণ আমরা দেখে নিলাম, যেখানে আমরা এসি সোর্স ইউজ করেছি, এসি নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা নর্টনস থিওরেমের একটা ব্যবহারিক প্রয়োগ দেখে নিলাম। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, সেখানে তোমরা এরকম এসি সার্কিট যদি থাকে তাহলে কি করে সেটাকে অ্যাপ্লাই করবে।
ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা তো আমরা ডিসি নেটওয়ার্কের ক্ষেত্রে দেখেছি। ডিসি নেটওয়ার্কের ক্ষেত্রে কি রকম ছিল? ডিসি নেটওয়ার্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের কন্ডিশনটা কি ছিল বলো তো? যদি এরকম একটা নেটওয়ার্ক হয়, RTH is equal to RL. হ্যাঁ, যদি একটা নেটওয়ার্ককে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সাপোজ এটা হচ্ছে আমাদের ভিটিএইচ, আমি কিন্তু ডিসির ক্ষেত্রে এখন ড্র করছি, হ্যাঁ ডিসিটা ড্র করছি, ভিটিএইচ তার সঙ্গে সিরিজে কে থাকবে বলো? আরটিএইচ। আরটিএইচ এটা হবে আমাদের একটা ইকুইভ্যালেন্ট ফর্ম অফ, মানে এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট, এবং তার সঙ্গে যদি আমাদের সিরিজে একটা রেজিস্টার কানেক্টেড থাকে, এরকম একটা লোড রেজিস্টার সাপোজ এরকম কানেক্টেড থাকে, যার মান হচ্ছে সাপোজ আরএল, এবং এটা হচ্ছে ভ্যারি করা যায়, সেরকম পরিস্থিতিতে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের কন্ডিশনটা জানি হচ্ছে আরএলটা হতে হবে আমাদের আরটিএইচ এর সঙ্গে সমান হতে হবে। ঠিক আছে, আরটিএইচ এর সঙ্গে সমান হতে হবে, এবং সেই পরিস্থিতিতে ম্যাক্সিমাম পাওয়ার যেটা আমার লোডের মধ্যে ট্রান্সফার হবে তার ভ্যালু হবে পি ম্যাক্স। পি ম্যাক্স এর মান কত হবে? পি ম্যাক্স ইকুয়াল VTH এর স্কয়ার ডিভাইডেড বাই 4 RTH। ভিটিএইচ তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু আরটিএইচ। এটা হবে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার যেটা ট্রান্সফার হবে তার মানটা। ঠিক আছে, এইরকম ভাবে আমরা ডিসি নেটওয়ার্কের ক্ষেত্রে এটা দেখেছি, কিন্তু এসি নেটওয়ার্কের ক্ষেত্রে কন্ডিশনটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, একটু চেঞ্জ হবে, সেটা আমরা ফার্স্টে প্রুভ করে দেখি কি রকম কি হবে। ধরো এটার পরিবর্তে একটা এসি ভোল্টেজ সোর্স আছে এখানে, এটা ধরো একটা এসি ভোল্টেজ সোর্স, সাপোজ এটার নাম হচ্ছে ভি জি, সাপোজ এটার নাম করো ভিজি, জি ফর জেনারেটর। ঠিক আছে, সেরকম একটা ভোল্টেজ সোর্স এখানে আছে, আমরা এটাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট ফরম্যাটেই ড্র করছি। সাপোজ এটাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট ফরম্যাটেই ড্র করছি আমরা, মানে ভিজি তার সঙ্গে আমাদের সিরিজে হচ্ছে একটা ইন্টারনাল কি থাকবে, এক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স নয়, এক্ষেত্রে আমরা ইন্টারনাল একটা কি দেখালাম, এটাকে ইম্পিডেন্সের একটা ব্লক দেখালাম। ঠিক আছে, এখানে কিন্তু শুধু তো রেজিস্ট্যান্স থাকবে না, কারণ এটা তো আর ডিসি নেটওয়ার্ক নয়। ডিসি নেটওয়ার্ক হলে এটা আরটিএইচ হতো, কিন্তু যখনই এটা আমাদের একটা সাপোজ এটা আমাদের একটা এসি নেটওয়ার্কে কনভার্টেড হচ্ছে, তখন তো আর এটাকে আমরা আরটিএইচ বলতে পারবো না, এটাকে আমাদেরকে আইদার আমরা এটাকে জেডটিএইচ বলবো, অথবা আমরা এটাকে সাপোজ জেড জি নাম দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা জি নাম দিচ্ছি, জেড জি সাপোজ এটাকে নাম দিচ্ছি আমরা। হ্যাঁ, এবার হচ্ছে দুটো টার্মিনাল বেরিয়ে এসে, তোমরা চাইলে এটাকে ভিটিএইচ লিখতে পারো, এটাকে জেডটিএইচও লিখতে পারো। এবার হচ্ছে এখানে আমাদের ধরো একটা লোড কানেক্টেড আছে, এখানে লোডটাও আমাদের একটা নর্মাল খালি রেজিস্টিভ লোড তো হবে না, এখানে আমাদের এটা ধরো একটা ইম্পিডেন্স, এটাও একটা ইম্পিডেন্সই কানেক্টেড আছে। সেই ইম্পিডেন্সের পরিমাণটা কত? সেই ইম্পিডেন্সের পরিমাণটা আমরা সাপোজ মনে করছি এটা হচ্ছে আমাদের জেডএল। ঠিক আছে, এটাকে আমরা সাপোজ বলছি হচ্ছে জেডএল। মানে বেসিক্যালি আমাদের যে এসি নেটওয়ার্কটা ছিল, যে এসি নেটওয়ার্কটা থাকবে তার মধ্যে আমরা এই পার্টটা কোথা থেকে পেলাম, ওই এসি নেটওয়ার্কটাকে সিম্পলিফাই করব, দিয়ে ভিজি ইন সিরিজ উইথ জেড জি বার করব। ভিজি মানে বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ, আর জেড জি যেটা সেটা হচ্ছে ইন্টারনাল ইম্পিডেন্স অফ দ্য নেটওয়ার্ক। ঠিক আছে, সেখানে আমাদের ধরো এরকম একটা লোড কানেক্টেড আছে, যেটাকে আমরা বলছি হচ্ছে জেডএল। এখানে জেডএলটাকে আমরা এরকম ফর্মেও বলতে পারি, জেডএল ইজ ইকাল টু সাপোজ জেডএল ইজ ইকাল টু হচ্ছে আমাদের কত না আরএল, মানে লোড রেজিস্ট্যান্স, প্লাস কি হয় জেডএল ইকুয়াল টু হচ্ছে জে ইন্টু, সাপোজ এটাকে আমরা এক্সএল বলছি, হ্যাঁ এটা ধরো সাপোজ এখানে ইন্ডাকটেন্সও আছে, জেডএল আরএল প্লাস জে ইন্টু এক্সএল। আর এখানে যেটা আছে জেড জি, সেটাকে আমরা এরকম লিখতে পারি, জেড জি ইজ ইকাল টু হচ্ছে আমাদের কত, জেড জি ইজ ইকাল টু হচ্ছে আর জি, হ্যাঁ আর জি প্লাস হচ্ছে কত জে ইন্টু এক্স জি। ঠিক আছে, এক্সটা এখানে কি, এক্সটাকে আমরা কি বলি, রিয়াক্টেন্স। ঠিক আছে, রিয়াক্টেন্স, এখানে এক্সএলটা রিয়াক্টেন্স, এখানে এক্স জিটা হচ্ছে রিয়াক্টেন্স। মানে ইন্টারনাল ইম্পিডেন্স যখন লিখছি তখন এক্স জিটা হচ্ছে ইন্টারনাল ইম্পিডেন্সের মধ্যেকার রিয়াক্টেন্স, আর লোড ইম্পিডেন্স জেডএল এর কথা যখন বলছি তখন জেডএল এর মধ্যে এক্সএল এটা হচ্ছে ওই লোডটার রিয়াক্টেন্স পার্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে মানটা। এখন এই সার্কিটের মধ্যে কারেন্ট কত আসবে বলো, এই সার্কিটের মধ্যে যদি আমরা কারেন্টের হিসেবটা করি, এখানে আমাদের কারেন্ট কত আসার কথা, সাপোজ এটাকে আমরা আই কারেন্ট বলছি, মানে এটাই হচ্ছে আমাদের আইএল যেটা লোডের মধ্যে ঢুকবে, আইএল এর মানটা কত?
স্যার ভিজি ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স জেজি প্লাস জেড। হ্যাঁ, তাহলে এখানে আইএল পরিমাণ আমরা বলতে পারি, বা আই যদি আমরা এটাকে বলি, বা আইএলও বলতে পারি, সমান হচ্ছে কত না, ভিজি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের জেড জি প্লাস জেড এল, তাই তো? জেড জি প্লাস জেড এল, এটাই হচ্ছে আমাদের এখানকার কারেন্টের পরিমাণটা। আমরা ইম্পিডেন্স দিয়ে ভাগ করব, লোড মানে ভোল্টেজ যেটা আছে তাকে আমরা ইম্পিডেন্স দিয়ে ভাগ করে দিচ্ছি। সাপোজ এই দিকটা আমাদের পজিটিভ দিক আমরা ধরে নিচ্ছি। তাহলে এবার যদি আমরা ভিজিটাকে লিখি, ভিজি লিখছি মানে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি আছে সাপোজ, ঠিক আছে? মানে ভিজি যেটা হয় সেটা তো অ্যাকচুয়ালি ফেজারে লেখা উচিত আমাদের। তো ফেজার মানে এটা হচ্ছে আমরা অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে নিচ্ছি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা এরকম হওয়ার কথা, আইএল ফেজার ইজ ইকাল টু ভিজি ফেজার ডিভাইডেড বাই জেডএল জেডজি ফেজার প্লাস হচ্ছে জেডএল ফেজার। সবকিছুই ফেজার ফর্মেই আছে এখানে, এরকম অ্যাকচুয়ালি মানে আইডিয়ালি এটাকে আমরা এরকম লিখতে পারি। তবে এখন আমরা এই ভিজিটাকে ভিজি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আর কিছু লেখা থাকলো না। আর নিচে যেটা থাকছে জেড জিটাকে আমরা এরকম লিখতে পারি, ওটাকে তো আমরা পোলার মানে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যেরকম আছে আর এল প্লাস জে এক্সএল লিখলাম, ঠিক আছে? আর এল প্লাস জে এক্সএল লিখলাম, আর জেড এল এর পরিবর্তে সরি 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 এটা হচ্ছে জেড জি ফার্স্টে। তাহলে ফার্স্টে জেড জির জায়গায় আমরা লিখবো আর জি প্লাস জে ইন্টু এক্স জি লিখবো, জে ইন্টু এক্স জি লিখবো, প্লাস আর এল এর জায়গায় আমরা এটা লিখবো আর এল প্লাস জে এক্সএল, আর এল প্লাস জে ইন্টু এক্সএল, ঠিক আছে? এরকম লিখলাম। এখন যেটা এরকম আছে এখান থেকে আমরা সিম্পলিফাই করে কি লিখতে পারি, নিচের পার্টটাকে যদি আর একটু সরলীকরণ করি, তাহলে আমরা উপরেরটাকে লিখতে পারি ভিজিটাকে ভিজিই রাখলাম, ওটা তো অ্যাঙ্গেল 0 ডিগ্রি লেখাও যা না লেখাও তাই। আর নিচে যেটা আছে সেখান থেকে আমরা আর জি প্লাস রিয়েল পার্টগুলোকে একসঙ্গে নিয়ে এলাম, আর জি প্লাস আর এল এটাকে আমরা একত্রে নিয়ে এলাম, ঠিক আছে? প্লাস হচ্ছে আমাদের যে কমন নিয়ে নেবো, যে কমন নিয়ে কে থাকবে, এক্স জি প্লাস এক্সএল, ঠিক আছে? এক্স জি প্লাস এক্সএল থাকবে। এটা আমাদের, এটা আমরা 0 ডিগ্রি লিখতেও পারি বা নাও লিখতে পারি, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের কারেন্টের পরিমাণটা। এবার কারেন্টের পরিমাণ যখন এটা হয়ে গেল, তাহলে কারেন্টের ম্যাগনিটিউডটা কত হবে বলো তো? যদি আমরা শুধু মানটাকে জানতে চাই, আমাদের খালি ম্যাগনিটিউডটা দরকার, আমরা কারেন্টের ফেজ অ্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করব না। তাহলে আইএল ফেজার, তার যদি ম্যাগনিটিউড বার করি, সেটাকে আমরা কি বলবো, আইএল নাম দিচ্ছি সাপোজ এটাকে। তাহলে আইএল এর ম্যাগনিটিউড কত হবে বলো? উপরে হচ্ছে ভিজির ম্যাগনিটিউড কত, ভিজি অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ভিজি স্যার ভিজি হবে এর ম্যাগনিটিউড ভিজিই হবে। আর নিচের পার্টটার ম্যাগনিটিউড কত হবে? স্যার রুট ওভার আর জি প্লাস আর এল এর হোল স্কোয়ার প্লাস আর জে জি এক্স জি প্লাস এক্সএল এর হোল স্কোয়ার। হ্যাঁ, মানে নিচে যেটা আছে আমার, মানে নিচে যদি আমার ধরো একটা সাপোজ সাপোজ এখানে আর জি প্লাস আর এল প্লাস জে ইন্টু এক্স জি প্লাস এক্সএল আছে, সাপোজ যদি তার পরিবর্তে তোমার এ প্লাস জেবি থাকতো, মনে করো নিচে তোমার এ প্লাস জেবি আছে, এর ম্যাগনিটিউড কত হয়? কোনো একটা ফেজার ধরো এরকম আছে এ প্লাস জেবি, তার ম্যাগনিটিউড আমরা সবসময় জানি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, ঠিক তো? তার ম্যাগনিটিউড যদি আমাকে বলতে বলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, কোনো একটা ফেজার এ প্লাস জেবি, তার ম্যাগনিটিউড ইজ অলওয়েজ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিমিলারলি একটা ভেক্টর আমার এরকম আছে বা ফেজার আমার এরকম আছে আর জি প্লাস আর এল প্লাস জে ইন্টু এক্স জি প্লাস এক্সএল, তো এটার ম্যাগনিটিউড হবে আমার রিয়েল পার্টের হোল স্কোয়ার, মানে হচ্ছে আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার, আর জি প্লাস আর এল এই পার্টটার হোল স্কোয়ার, প্লাস হচ্ছে এক্স জি প্লাস এক্সএল এই পার্টটার হোল স্কোয়ার, এক্স জি প্লাস এক্সএল এই পার্টটার হোল স্কোয়ার, ঠিক আছে? এইটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা। কারেন্টের ম্যাগনিটিউড যখন এটা হয়ে গেল, এবার আমরা কি হিসাব করব, আমাদের পাওয়ার ট্রান্সফারটাকে হিসাব করতে হবে, পাওয়ার ট্রান্সফারটাকে হিসাব করতে হবে। তো বলো আমাদের রিয়েল পাওয়ারের ফর্মুলা কি? আমরা সবসময় জানি হচ্ছে পাওয়ার, যেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার যেটা হয় সেটা দুটো পার্টে থাকে, একটা হচ্ছে রিয়েল পাওয়ার আর একটা কি রিয়াক্টিভ পাওয়ার, তাই না? তার মধ্যে অ্যাক্টিভ পাওয়ার বা যেটাকে আমরা রিয়েল পাওয়ার বলি, সেটা হচ্ছে সবসময় রেজিস্ট্যান্সের জন্য হয়, সেখানে আমাদের ইম্পিডেন্স মানে যেটা রিয়াক্টেন্স পার্ট
এটা কিন্তু কোনো রোল থাকে না। রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমি আগে এটা প্রমাণ করিয়েছি যে রিয়েল পাওয়ারের ক্ষেত্রে কিন্তু এই রিয়াক্টেন্সের কোনো রকম কোনো রোল থাকে না। তাহলে এই লোড যেটা আমাদের ইম্পিডেন্স জেডএল আছে, সেখানে আমাদের রিয়েল পাওয়ার যেটা ডিসিপেটেড হবে বা যেটা এর মধ্যে ট্রান্সফার্ড হবে, সেটার পরিমাণটাকে আমরা সাপোজ পি নাম দিচ্ছি। হ্যাঁ, পি বা এটাকে সাপোজ আমরা পিএল নাম দিচ্ছি। পিএল ইজ দ্য রিয়েল পাওয়ার হুইচ ইজ ট্রান্সফার টু দিস লোড ইম্পিডেন্স, রিয়েল পাওয়ার। তাহলে রিয়েল পাওয়ার ইকুয়াল টু আমরা অলওয়েজ জানবো হচ্ছে এর মধ্যে দিয়ে লোডের মধ্যে দিয়ে মানে ওখানে যতটা লোড কারেন্ট যাচ্ছে আইএল তার হোল স্কোয়ার গণিত কত, গণিত হচ্ছে আরএল। ঠিক আছে, এটাকেই আমরা বলবো হচ্ছে পিএল বা রিয়েল পাওয়ার। তাহলে আইএল এর মান তো আমরা অলরেডি হিসাব করেছি। আইএল এর মান কত বেরিয়েছে, ভিজি ডিভাইডেড বাই রুট ওভার অফ আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার প্লাস এক্স জি প্লাস এক্স এল তার হোল স্কোয়ার। এটা আমরা আগেই পেয়েছি। তাহলে এটার স্কোয়ার করলে কত হয় বলো, এই টোটাল জিনিসটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে, টোটাল জিনিসটাকে স্কোয়ার করলে কি দাঁড়াবে, ভিজি স্কোয়ার উপরে হয়ে যাবে, উপরে তো ভিজি স্কোয়ার হয়েই যাবে, আর নিচে কি হবে, নিচে হচ্ছে এই রুটটা সরে যাবে। বুঝতে পারছো, নিচে হচ্ছে রুট ওভার অফ আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার প্লাস এক্স জি প্লাস এক্স এল তার হোল স্কোয়ার ছিল। এখন যদি আমরা এটাকে হোল স্কোয়ার করে দিই টোটাল জিনিসটাকে, তাহলে নিচে রুটটা উঠে যাবে, বাকি তো সেমই থাকবে। তার মানে নিচের পার্টে আমাদের হয়ে যাবে হচ্ছে আর জি প্লাস আর এল, আর জি প্লাস আর এল এটার হচ্ছে হোল স্কোয়ার প্লাস হয়ে যাবে আমাদের এক্স জি প্লাস এক্স এল, এক্স জি প্লাস এক্স এল তার হোল স্কোয়ার। ঠিক তো, এক্স জি প্লাস এক্স এল তার হোল স্কোয়ার। গণিত কত থাকছে এখানে, গণিত আমাদের আর এলটা থেকে যাচ্ছে, গণিত আর এলটা থেকে যাচ্ছে। এখন মনে করো আমাদের যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আমাদেরকে হিসাব করতে হবে। ম্যাক্সিমাম পাওয়ার যেটা আমরা কতটা ট্রান্সফার করতে পারছি লোডের মধ্যে সেটাকে হিসাব করবো। তো এখানে পাওয়ার ট্রান্সফার যেটা হচ্ছে রিয়েল পাওয়ার, এটা পিএল, ইট ইজ এ ফাংশন অফ কি, পিএল হচ্ছে ফাংশন অফ আমাদের এর মধ্যে দুটো জিনিসই আছে, লোড রেজিস্ট্যান্সও আছে, আরএলও আছে, এবং তার সাথে সাথে আমাদের এক্সেলও আছে। দুটোরই ফাংশন এটা, মানে লোড রেজিস্ট্যান্সেরও ফাংশন আবার লোডের যে রিয়াক্টেন্স আছে তারও ফাংশন। এখন যদি আমরা পার্ট বাই পার্ট ডেরিভেটিভ করি, মানে প্রথমে আমরা এক্সএল এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করে দেখবো যে এক্সএল এর কোন ভ্যালুর জন্য এটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে ম্যাক্সিমামের কন্ডিশনটা কি হয়, ম্যাক্সিমাম বা মিনিমাম হওয়ার জন্য কন্ডিশন কি থাকে, এটাকে আমরা ডেরিভেটিভ করব। পিএলটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, প্রথমে আমরা এক্সএল এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেখব। ঠিক আছে, তার মানে ডি পিএল মানে হচ্ছে ডেরিভেটিভ অফ পাওয়ার which is transferred to this load resistance active power divided by dxl, মানে ডেরিভেটিভ অফ পিএল উইথ রেসপেক্ট টু এক্সএল। এটা আমরা করছি, এটা যদি করে দেখি তাহলে কত হবে বলো, এখানে আমাদের কি ছিল, এরকম একটা ফাংশন আছে, এর ডেরিভেটিভ কত হবে, সাপোজ আমরা পিএলটাকে ফর্মে করব। দাঁড়া আমি পিটাকে একবার ওখানে লিখেই নি, আর একবার এটাকে পিটাকে লিখি, নাহলে বুঝতে অসুবিধা হবে। আমরা পিএল এর ভ্যালুটা একবার লিখে ফেলি এখানে। পিএল ইজিক্যাল টু আমরা কত পেয়েছি, পিএল ইজিক্যাল টু পেয়েছি আমরা ভিজি স্কোয়ার গণিত আরএল ডিভাইডেড বাই পেয়েছি আমরা আর জি প্লাস আরএল এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এক্স জি প্লাস এক্সএল তার হোল স্কোয়ার, এক্স জি প্লাস এক্সএল তার হোল স্কোয়ার। প্রথমে আমরা এক্সএল এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাইছি, মানে ডেরিভেটিভ অফ পিএল উইথ রেসপেক্ট টু এক্সএল। এটা আমরা করে দেখছি কত হয়। তার মানে এটা ইউ বাই ভি ফর্মেই আছে। ইউ বাই ভি মানে কি, উপরে আমাদের আর এল যেটা সেটাও মানে একটা ভ্যারিয়েবল আছে, আর এখানে এক্সেলও একটা ভ্যারিয়েবল, দুটোই আছে এখানে। তো কিন্তু আমরা মানে ডেরিভেটিভটা করছি কার সাপেক্ষে, ডেরিভেটিভটা করছি বেসিক্যালি আমরা এক্সেল এর সাপেক্ষে। হ্যাঁ, এক্সেল এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করছি তখন তো আমার আর এলটাকে আমরা কনস্ট্যান্টই ধরে নেবো, তাই না। আর এলটা তো তখন আর আমার ভ্যারিয়েবল নয়, আমরা ডেরিভেটিভ করছি এক্সেল এর সাপেক্ষে, মানে উপরের পার্টটা আমার টোটালটাই কনস্ট্যান্ট আমরা বলতে পারি, তাই না। যদি আমরা এই আর এল এর সাপেক্ষে ডেরিভেটিভ করতাম তখন আমার এখানেও আর এল আছে এখানেও আর এল আছে, তখন ইউ বাই ভি হতো, ঠিক কথা। কিন্তু বাট এখন আমরা করছি কি এক্সেল এর সাপেক্ষে ডেরিভেটিভ। এক্সেল এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করছি মানে উপরের পার্টে কনস্ট্যান্ট আছে কিন্তু নিচের পার্টে আমার এক্সেল এর একটা ফাংশন আছে। মানে নিচে যদি এরকম ইয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করি বলো, সেক্ষেত্রে আমরা আমাদেরকে এটাই করতে হবে
নিচের পার্টটাকে আমরা হোল স্কোয়ার করে দেবো আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এক্স জি প্লাস এক্সএল, এটাকেও ওইভাবেই করতে হবে, এক্স জি প্লাস এক্সএল তার হোল স্কোয়ার, মানে নিচে যেটা ছিল টোটালটাই লিখলাম, তার আবার কি হবে, মানে ঠিকই বলেছো, এখানে আমরা এটার হোল স্কোয়ার করে দেবো নিচের পার্টে, কিন্তু উপরে কি হবে, উপরে হয়ে যাচ্ছে আমাদের প্রথমবারে কি হয়, ইউ বাই ভি যদি আমরা এটাকে ভেবে নিই, উপরেরটা কিন্তু উপরেরটা কনস্ট্যান্ট যদিও, ইউ বাই ভি যদিও, বাট এখানে কিন্তু উপরেরটা কনস্ট্যান্টই আছে, মানে আর এলটা কিন্তু মানে আমাদের এখানে কনস্ট্যান্ট আর ভিজিটাও কনস্ট্যান্ট, তার মানে ইউটা কনস্ট্যান্ট, তার মানে যদি আমরা এটাকে রেখে দিই, প্রথম পার্টটা সেম থাকছে, কিন্তু তার সঙ্গে কি হবে বলো, এটা যদি ইউ বাই ভি ফর্মে আমরা ভেবে নিই, তাহলে নিচের পার্টে আমরা ফার্স্টে স্কোয়ার করলাম, তারপরে হচ্ছে আমাদের এরকমটা হবে না, আর জি প্লাস আর এল, তার হোল স্কোয়ার প্লাস এক্স জি প্লাস এক্সএল তার হোল স্কোয়ার, এটা থাকলো ইন্টু ডেরিভেটিভ অফ এই পার্টটা ভিজি স্কোয়ার ইন্টু আর এল উইথ রেসপেক্ট টু এক্সএল, এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু 0 হবে, মানে এটা টোটালটা গণিত 0 হয়ে যাবে, আর তার মাইনাস কত হবে, মাইনাস হচ্ছে ভিজি স্কোয়ার ইন্টু আর এল ইন্টু কত হবে বলো, এবার নিচের পার্টের ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু এক্সএল, তার মানে প্রথম পার্টটার ডেরিভেটিভ তো 0 হয়ে যাবে, কারণ এটাতে আমার কোনো এক্সএল এর টার্ম নেই, সেকেন্ড পার্টটাকে যখন ডেরিভেটিভ করবো তাহলে কি আসবে, 2 ইন্টু এক্স জি প্লাস এক্সএল, এটা চলে আসবে 2 ইন্টু এক্স জি প্লাস এক্সএল, এই পার্টটা আমার চলে আসবে ইন্টু 1, ঠিক আছে, তার মানে উপরের পার্টটা এরকম হয়ে গেল, তাহলে এটাকে সিম্পলিফাইড ওয়েতে যদি আমরা লিখি তাহলে এরকম আসছে, ভিজি স্কোয়ার গণিত হচ্ছে কত আর এল গণিত হচ্ছে কত 2 ইন্টু এক্স জি প্লাস এক্সএল, ঠিক আছে, আর নিচের পার্টটা যেরকম থাকার থাকছে, অর্থাৎ রুট ওভার আর জি প্লাস আর এল, এটা থাকছে আর জি প্লাস আর এল প্লাস হচ্ছে কত এক্স জি প্লাস এক্সএল, এটার হোল স্কোয়ার এবং টোটালটার আবার স্কোয়ার। এখন যদি আমরা ডিপিএল বাই ডিএক্সএল এই পার্টটা কিন্তু ইকুয়াল টু 0 করে দিই, মানে ম্যাক্সিমামের জন্য তো কন্ডিশন সেটাই, ডিপিএল বাই ডিএক্সএল মানে ডেরিভেটিভ অফ পিএল উইথ রেসপেক্ট টু এক্সএল, এটার ভ্যালু কত হতে হবে, এটার ভ্যালু ইকুয়াল টু আমাকে 0 হতে হবে, এবার এটার ভ্যালু 0 মানে আমরা উপরে কি পেয়েছি, মাইনাস অফ ভিজি স্কোয়ার ইন্টু কত, মাইনাস অফ ভিজি স্কোয়ার ইন্টু আর এল ইন্টু 2 ইন্টু এক্স জি প্লাস এক্সএল, এইটা নিচে থাকছে আমার যেটা, এটা কত আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের এক্স জি প্লাস এক্সএল তার হোল স্কোয়ার, টোটালটার আবার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0। এবার আমরা কোনাকুনি যদি এটাকে গুণ করে দিই, এটা তো কোনাকুনি গুণ হয়ে 0 হয়ে যাবে, মানে উপরে আলটিমেটলি আমাদের এটাই আসবে, এক্স জি প্লাস এক্সএল ইকুয়াল টু কত, এক্স জি প্লাস এক্সএল ইকুয়াল টু 0, তো সেখান থেকে আমরা কি পাই, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্সএল ইকুয়াল টু মাইনাস অফ এক্স জি, ঠিক আছে, এক্সএল ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস অফ এক্স জি, এটা আমরা একটা কন্ডিশন পেয়ে গেলাম, হ্যাঁ এই কন্ডিশনটা আমরা পেয়ে গেলাম, ম্যাক্সিমাম পাওয়ার যখন এর মধ্যে ট্রান্সফার হতে হবে তার একটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম, যে এক্স জি এক্সএল ইকুয়াল টু হতে হবে মাইনাস অফ এক্স জি। এবারে আমরা কি করব, এই জিনিসটাকে আমরা এখানে, হ্যাঁ স্যার ওইটা তো তাহলে এক্সএল ইকুয়াল টু মাইনাস এক্স জি হচ্ছে, এটা মানেটা বুঝতে পারলাম নাকি? মানে ধরো তোমার যেটা লোড ইম্পিডেন্স ধরা হয়েছিল, সেটা কি ধরেছিলাম, লোড ইম্পিডেন্সটা ধরেছিলাম আর এল প্লাস জে এক্সএল, এটা ধরেছিলাম তো, আর যেটা আমার ইন্টারনাল ইম্পিডেন্স ছিল সেটা ছিল আর জি প্লাস জে এক্স জি, তার মানে এখন তোমার এটা দাঁড়াচ্ছে যে তোমার যদি, মানে এখনো পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে, এটা যদি আর জি প্লাস জে এক্স জি হয়, মানে এখনো পর্যন্ত যে কন্ডিশনটা আমরা পেয়ে থাকছি, মানে ইন্টারনালটা যদি আর জি প্লাস জে এক্স জি হয়, তাহলে লোডটা হতে হবে আর এল প্লাস জে ইন্টু এক্স জির পরিবর্তে এক্সএল এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, মাইনাস এক্স জি লিখতে পারি তো,
বুঝতে পারলে? মানে এই জিনিসটাকে আমরা এখনো পর্যন্ত এইটুকু ফর্মে লিখতে পারছি, আর এল প্লাস জে ইন্টু এক্সেল এর পরিবর্তে আমরা মাইনাস এক্স জি লিখে দিতে পারছি এখনো পর্যন্ত, মানে যতটা করেছি। এখনো তারপরেও আরো করার কিছু আছে, সেটা আমি বলছি। তার মানে এটা হবে, মানে এটা যদি ইন্টারনালটা যদি সামথিং প্লাস জে এক্স জি হয়, ওটা মাইনাস জে এক্স জি হবে, মানে সামথিং প্লাস মাইনাস জে এক্স জি হবে। হ্যাঁ, এখনো পর্যন্ত এইটুকু আমরা পেলাম। এরপরে আরো কিছু আছে, সেটা আমরা আসছি। দেখো সেই পার্টটাতে আমরা আসছি। এখন আমরা পেয়েছি এক্সএল ইকুয়াল টু মাইনাস এক্স জি হতে হবে। এবার আমরা এই জিনিসটাকে কোনো মানে পিএল এর যে এক্সপ্রেশনটা ছিল, পিএল এর যে এক্সপ্রেশনটা ছিল, অর্থাৎ এই এক্সপ্রেশনটা এখানে আমরা বসিয়ে দেবো। পিএল এর এই এক্সপ্রেশনটা কত ছিল, আমরা এটাকে কপি করে নিই, এটাকে আমরা এখানে কপি করব। এই এক্সপ্রেশনে যদি আমরা এটাকে বসিয়ে দিই, আমরা কি পেয়েছি অলরেডি, এক্সএল ইকুয়াল টু মাইনাস এক্স জি পেয়েছি। যদি সেটাকে আমরা এই সমীকরণে বসাই, তাহলে এই পার্টটা কি হয়ে যাবে, এই পার্টটা জিরো হয়ে যাবে। এক্স ইকুয়াল টু মাইনাস এক্সএল যদি আমরা বসিয়ে দিই, এই পার্টটা জিরো হয়ে যাবে। তার মানে এটা আলটিমেটলি দাঁড়িয়ে যাবে আমার এরকম, ভিজি স্কোয়ার গণিত আর এল ডিভাইডেড বাই কত, আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার। খালি এইটুকুইতেই দাঁড়িয়ে যাবে, কারণ ওই পার্টটা তো জিরোই হয়ে যাচ্ছে, আর জি প্লাস আর এল। কেন জিরো হচ্ছে বুঝতে পারলে তো? আমি নাহলে একটা স্টেপ করেই দিই। প্লাস হচ্ছে এক্স জির জায়গায় ধরো আমরা এটা বসিয়ে দিলাম, বা এক্স জিটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, আর এক্সেল এর জায়গায় সাপোজ আমরা মাইনাস এক্স জি বসিয়ে দিলাম, তাহলে এই পার্টটা আবার জিরো হয়ে গেল, এই পার্টটা আমার জিরো হয়ে গেল। মানে এটা দাঁড়িয়ে গেল আমার এরকম, ভিজি স্কোয়ার ইন্টু আর এল, ভিজি স্কোয়ার গণিত আর এল ডিভাইডেড বাই আমাদের হয়ে যাচ্ছে আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার, আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার। ঠিক আছে? এবারে আমরা এটাকে একটু জাগলারি করে করতে হবে। এই পিএল যেটা এসছে, এটা আমাদের পিএল এলো এখন। এই এক্সপ্রেশনটাকে সাবস্টিটিউট করবার পরে আমাদের পিএল এর ভ্যালু এরকম এলো, পিএল ইকুয়ালস টু চলে এলো কত না, ভিজি স্কোয়ার গণিত আর এল ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার, আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার। আচ্ছা, ডিসির ক্ষেত্রে আমরা কি রকম ফরম্যাটে পেয়েছিলাম? ডিসির ক্ষেত্রে আমাদের ফরম্যাটটা কি ছিল, পিএল এর ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল বলো তো? পিএল ম্যাক্স সমান আমরা কত পেয়েছিলাম ডিসির ক্ষেত্রে? ডিসির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম, ধরো এটা ভিটিএইচ ছিল, আমরা ওখানে ভিটিএইচ লিখছিলাম, এখানে আমরা যদি ওটাকে ভিজি ধরে নিই, তার মানে ওটা হয়ে যাচ্ছিল আমাদের ভিজি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইন্টু কত, ফোর ইন্টু স্যার আরটিএইচ। আরটিএইচ মানে আমরা বলতে পারি ওটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে আর জি, তাই তো? এখানে আমাদের আরজিটাকেই আমরা আরটিএইচ মানে এই ফরম্যাট যদি দেখি, আমরা এখানে আরটিএইচ তো কথাটা ইউজ করিনি, আমরা ইন্টারনালের ক্ষেত্রে জি কথাটা ইউজ করেছি, জেনারেটর বোঝানোর স্বার্থে এটাকে আমরা জেড জি ইউজ করেছি। যদি আমরা এটাকে জেড টিএইচ লিখতাম, তাহলে এটাকে আমরা আরটিএইচ প্লাস জে ইন্টু জে এক্স টিএইচ লিখতাম। ঠিক আছে, বাট সেন্সটা সেম, মানে বেসিক্যালি নিচে আমাদের কি থাকছিল, ওখানে আমাদের নিচে থাকছিল আরটিএইচ থাকছিল, এখানে আমরা আর জি যদি এই ফরম্যাটে নিয়ে রাখতে চাই, তাহলে আমাদেরকে কি কতটুকু কি করতে হচ্ছে? এখানে দেখো ভিজি স্কোয়ার আছে অলরেডি, উপরে থেকে গেছে, নিচে কিন্তু আমাদের ফোর ইন্টু আর জিটা নেই। এবার আমরা ফোর ইন্টু আর জিটাকে নিচে লিখবো, ফোর ইন্টু আর জিটাকে আমরা নিচে লিখবো। ঠিক আছে, নিচে এবার তো এমনি এমনি লেখা যাবে না, নিচে লিখতে গেলে আমাকে উপরে গুণ করতে হবে জিনিসটাকে। নিচে যেটা এক্সট্রা আমি লিখলাম ফোর ইন্টু আর জি, তাহলে আমরা উপরে ফোর ইন্টু আর জি গুণ করবো, ফোর ইন্টু আর জি গুণ করবো, ইন্টু আর এলটাকে অ্যাজ ইট ইজ রাখবো, এই আর এলটা তো ছিলই, আর এলটা থাকলো, আর ডিভাইডেড বাই কি থাকলো নিচে, আর জি প্লাস আর এল, আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার, আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ফর্মুলা তো জানি, ফোর এবির ফর্মুলা কি, ফোর ইন্টু এবির ফর্মুলা জানো তোমরা? ফোর এবি কে কি লেখা যায়? a plus b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস হ্যাঁ, প্লাস এ মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার। ফোর এবি কে আমরা এরকম লিখতে পারি, ফোর এবি ইজ ইকাল টু হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কয়ার। এই সূত্র কাজে লাগিয়ে আমরা ফোর আর জি কে কি লিখতে পারি?
4 ইন্টু আর জি ইন্টু আর এল কে কি লিখতে পারি বলো? 4 ইন্টু আর জি ইন্টু আর এল, আর জি প্লাস আর এল এর হোল স্কোয়ার আর জি প্লাস আর এল এর হোল স্কোয়ার মাইনাস আর জি মাইনাস আর এল এর হোল স্কোয়ার। আর জি মাইনাস আর এল এর হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে সেটাই আমরা করব। এইটা যে আমরা পেলাম না, এটা আমরা ধরো 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ আমি বলছি, আর এটা ধরো আমাদের 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণে আমি এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, 4 ইন্টু আর জি প্লাস আর এল এর এই ভ্যালুটাকে আমরা বসিয়ে দেবো। তাহলে কি দাঁড়াবে? পিএল, সরি পিএল স্কোয়ার হয়ে গেছে, এটা পিএল স্কোয়ার না, এটা অ্যাকচুয়ালি পিএল। ঠিক আছে, তাহলে পিএল সমান আমরা কি লিখতে পারি এখন বলো? পিএল সমান আমরা লিখতে পারি, যেটা ছিল ভিজি স্কোয়ার বাই 4 আর জি, ওটা তো ছিলই, ভিজি স্কোয়ার বাই 4 আর জি, 4 ইন্টু আর জি যেটা আমাদের ছিলই, প্লাস সরি প্লাস নয়, ইন্টু ইন্টু হচ্ছে উপরে 4 ইন্টু আর জি প্লাস আর এল আছে, তো ওটার পরিবর্তে আমি এই জিনিসটাকে লিখে দেবো। মানে কি লিখবো? আর জি প্লাস আর এল, আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার, মাইনাস লিখে দেবো আর জি মাইনাস আর এল তার হোল স্কোয়ার। ডিভাইডেড বাই নিচে কি থাকবে? আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার, আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার। এবারে আমরা এই যে পার্টটা, সেকেন্ড পার্ট, ওটাকে আমরা একটু যোগ ভাগ করে নেবো, যোগ ভাগ। জানো তো কি করে সেই সূত্রে, সেই ফর্মুলা অনুযায়ী কি করে? ডিভাইড, সামেশন এন্ড ডিভিশন যেটা বলে, যোগ ভাগ মানে হচ্ছে পার্ট বাই পার্ট আমরা ভেঙে নেবো। অ্যাকচুয়ালি যোগ ভাগ তো নয়, এটা হচ্ছে ভাগই করতে হবে, মানে পার্ট বাই পার্ট এটাকে আমরা ভেঙে নেবো। তাহলে কি বলে? আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার, 1 মাইনাস এটা হয়ে যাবে আর জি, ওই পোরশনটা আর জি মাইনাস আর এল হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর জি প্লাস আর এল হোল স্কোয়ার। হ্যাঁ এইরকমটা হয়ে যাবে। এটা পার্ট বাই পার্ট আমরা খালি ভেঙে নিলাম। সরি, এটা যোগ ভাগ নয়, এটা আলাদা জিনিস। আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার। এবারে দেখো, এই যে আমাদের পিএল এর মানে মানটা চলে এলো, পিএল এর যে মানটা আমরা পেয়ে গেলাম, তো এখান থেকে বলো দেখি পিএল এর মানটা ম্যাক্সিমাম কখন হবে? আমাকে একটা জিনিস দেখে বলো, এই যে পার্টটা, এটা তো 1 থেকে বিয়োগ হচ্ছে, এই রাশিটা আর এল মাইনাস আর জি মাইনাস আর এল ডিভাইডেড বাই আর মানে তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর জি প্লাস আর এল তার হোল স্কোয়ার, এই যে টোটাল জিনিসটা, এটা তো অ্যাকচুয়ালি কি থেকে বিয়োগ হচ্ছে? 1 থেকে বিয়োগ হচ্ছে। এবার এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে? যখন 1 থেকে, এটার ভ্যালু পজিটিভ তো সবসময়ই হবে, কারণ কোনো কিছু স্কোয়ার মানে তো অলওয়েজ পজিটিভ, মানে এই পার্টটা নেগেটিভ তো কখনোই হতে পারে না, তাই না? এই যে জিনিসটা, এটার ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে? এটাও একটা স্কোয়ার, নিচেও একটা স্কোয়ার আছে, দুটো পজিটিভ রাশির ভাগফল কখনোই নেগেটিভ হবে না, তার মানে এটার কোনো একটা ভ্যালু তো থাকবে। এবার যাই ভ্যালু থাকুক, সেটা 1 থেকে বিয়োগ হচ্ছে। বিয়োগ হচ্ছে মানে কি? আলটিমেটলি আমার পিএল এর ভ্যালুটা কমছে। তাহলে পিএল এর ভ্যালু সর্বোচ্চ কখন হতে পারে? পিএল এর ভ্যালু সর্বোচ্চ তখনই হবে যদি এই রাশিটা অন্তত 0 হয়। 0 তো হতে পারে, 0 হলে 1 থেকে কিছু বিয়োগ হবে না, তখন আমার পিএল এর ভ্যালুটা সর্বোচ্চ থাকবে। আদারওয়াইজ আর জি ভ্যালু যাই হোক না কেন, মানে আর এল এর আর যাই ভ্যালু হোক না কেন, তার জন্য যদি আমার একটা এখানে ভ্যালু চলে আসে, সেটা 1 থেকে বিয়োগ হয়ে যাবে, দিয়ে আমার পিএল এর ভ্যালুটা কমে যাবে। তাহলে পিএলটাকে ম্যাক্সিমাম হতে গেলে আমাকে এই পার্টটাকে 0 হতে হবে, এই সেকেন্ড পার্টটা 0 হতে হবে। এর মানেটা কি? মানে হচ্ছে আর জি মাইনাস আর এল এই ইকুয়াল, এই জিনিসটাকে আমাকে 0 হতে হবে, হোল স্কোয়ারটাকে ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে হচ্ছে আর জি ইকুয়াল টু আর এল হতে হবে। যদি আমার আর জি ইকুয়াল টু আর এল হয়, তাহলে দেখো কি হচ্ছে, আর জি ইকুয়াল টু যদি আর এল হয়, তখন আমার পিএলটা ম্যাক্সিমাম হবে। তাহলে ফর পিএল টু বি ম্যাক্সিমাম, আমাদের কন্ডিশন হচ্ছে, ফর পিএল টু বি ম্যাক্সিমাম, মানে এটাকে ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন হচ্ছে, পিএলটাকে ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন এটা হচ্ছে যে আর জি মাইনাস আর এল তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দ্যাট মিনস আর জি ইকুয়াল টু আর এল। আর অলরেডি আমরা আরেকটা জিনিস আগেই পেয়েছিলাম, এটা কত ছিল? এটা হচ্ছে এইটা এক্সএল, মানে এক্স জি ইকুয়াল টু মাইনাস এক্সএল, এটা আমরা আগে পেয়েছিলাম, বা এক্সএল ইকুয়াল টু মাইনাস এক্স জি। তাহলে আমরা দুটো জিনিসই পেয়ে গেলাম। প্রথম কন্ডিশন হচ্ছে আমাকে আর আর এল যেটা পাবো, সেটার ভ্যালুটা আর জির সঙ্গে সমান হতে হবে, এবং এক্সএল যেটা পাবো সেটাকে মাইনাস এক্স জির সঙ্গে সমান হতে হবে। ঠিক আছে, তার মানে বুঝতে পারলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হওয়ার শর্ত হচ্ছে যদি আমাদের যে ইন্টারনাল যেটা ইম্পিডেন্স, যেটাকে আমরা জেড জি দিয়ে ডিনোট করছি, সেটার ভ্যালু যদি আমার আর জি প্লাস জে এক্স জি হয়, জে ইন্টু এক্স জি হয়,
তাহলে এক্সএল এর ভ্যালু কত হতে হবে? এক্সএল এর ভ্যালু হতে হবে, সরি এক্সএল নয়, জেডএল। জেডএল বা লোড ইম্পিডেন্সের ভ্যালু কত হতে হবে? লোড ইম্পিডেন্সের ভ্যালু আমাকে হতে হবে আরজি মাইনাস মাইনাস জেএক্সজি। জেএক্সজি, ঠিক আছে, আরজি মাইনাস জেএক্সজি। বা এটাকে যদি আমরা ফেজার, অ্যাকচুয়ালি এটা তো ফেজার, এটাও ফেজার, তার মানে আমরা বলতে পারি জেডএল ইকুয়াল টু হতে হবে আলটিমেটলি জেডজি কনজুগেট, তাই তো? জেডজি কনজুগেটও তো আমরা বলতে পারি। কোনো কিছুর কনজুগেট মানে কি? এ প্লাস জেবির কনজুগেট মানে কত? এ মাইনাস জেবি। তার মানে জেডএল শুড বি ইকুয়াল টু জেডজি কনজুগেট। এটাই হচ্ছে আমাদের একটা শর্ত ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য, ঠিক আছে? ফর এসি নেটওয়ার্ক। ডিসি নেটওয়ার্কের ক্ষেত্রে এত কিছু ছিল না, ডিসির ক্ষেত্রে খালি হচ্ছে আরটিএইচ মানে আরএল ইকুয়াল টু আরটিএইচ হলেই হবে। বাট যদি আমরা এসি নেটওয়ার্কের কথা বিবেচনা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যেটা লোড ইম্পিডেন্স যেটা হবে জেডএল, দ্যাট শুড বি ইকুয়াল টু ইন্টারনাল ইম্পিডেন্স, বা যেটা আমাদের থেভেনিন ইম্পিডেন্সও বলা চলে, তার কনজুগেটের সঙ্গে সমান হতে হবে। হ্যাঁ, এইটা হলো শর্তটা। এবং এক্ষেত্রেও ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? ম্যাক্সিমাম পাওয়ারের মানটা কিন্তু এক্ষেত্রেও হচ্ছে ভিজি স্কোয়ার, মানে পিএল যেটা আছে, পিএল মানে হচ্ছে লোড হুইচ ইজ ম্যাক্সিমাম রিয়েল পাওয়ার হুইচ ইজ ট্রান্সফার টু দ্য লোড, পিএল ম্যাক্স এর মান কত হবে? এখানেও দেখো এর ম্যাক্সিমাম ভ্যালু হবে এইটা, মানে এই পার্টটা তো জিরো হয়ে গেল, তার মানে ভিজি স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু আরজি। ভিজি স্কোয়ার মানে ভিজি মানে এখানেও হচ্ছে থেভেনিন ইম্পিডেন্স, থেভেনিন ভোল্টেজ, যেটাকে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজও বলা চলে, ডিভাইডেড বাই 4 ইন্টু আরজি। এটা হবে ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? তাহলে শর্তগুলো এখানে মনে রাখতে হবে যে যেটা আমাদের লোড ইম্পিডেন্স যেটা হবে সেটা হচ্ছে ইন্টারনাল ইম্পিডেন্সের কনজুগেটের সঙ্গে সেম হবে। আচ্ছা, এখানে আমরা একটা প্রবলেমের দেখে নেবো, ঠিক আছে? এই ধরনের একটা প্রবলেম আমরা একটু সলভ করে নেব, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা সিম্পল আমরা প্রবলেম দেখছি। ধরো এটা হচ্ছে একটা কোশ্চেন এরকম বলেছে, যেটা হলো একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে এটা হলো একটা টার্মিনাল, এটা হলো 1 নম্বর টার্মিনাল, সাপোজ এটা হলো এক নয়, সাপোজ এটাকে আমরা এ টার্মিনাল নাম দিচ্ছি, এটাকে সাপোজ আমরা বলছি এ টার্মিনাল, আর এটা সাপোজ হচ্ছে আমাদের বি টার্মিনাল। এই এবি টার্মিনালের অ্যাক্রসে আমাদের একটা লোড ইম্পিডেন্স কানেক্টেড আছে। এখন বলছে যে এই যে লোড ইম্পিডেন্সটা কানেক্টেড আছে তার লোড ইম্পিডেন্সের ভ্যালু কত হতে হবে, জেডএল এর ভ্যালু কত হলে এখানে ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হোয়াট শুড বি দ্য লোড ইম্পিডেন্স, ঠিক আছে? ম্যাক্সিমাম পাওয়ার যদি লোডে ট্রান্সফার হতে হয় তার জন্য লোড ইম্পিডেন্সের ভ্যালু কত হতে হবে, এবং অলসো আমাদেরকে বার করতে বলছে ম্যাক্সিমাম যেটা পাওয়ার ট্রান্সফার হবে পিএল, তার ম্যাক্সিমাম ভ্যালুটাই বা কত, লোডের মধ্যে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হতে পারে তার ভ্যালুটাই বা কত। কি করে করবে এই ধরনের প্রবলেম?
বলো। তো সবার আগে ভিজিটা বের করতে হবে, মানে ওপেন সার্কিট ভোল্টেজটা ওপেন এবির সার্কিট অ্যাক্রসে। ভোল্টেজ মানে অ্যাকচুয়ালি ভিটিএইচ ও বলতে পারো ওকে, বা এটাকে হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজটা বার করতে হবে কার অ্যাক্রসে না, হচ্ছে আমাদের এইখান থেকে এই পার্টটাকে খালি নেব, মানে এই লেফট পার্টটা, এই পার্টটাকে নিয়ে আমরা ওপেন সার্কিট ভোল্টেজটা বার করবো, তাই তো? তাহলে দেখো, তাহলে আমরা করি এটাকে চান্স নিই, মানে এটাকে আমরা ট্রাই করি এখান থেকে এই এতটা নিয়ে আমরা দেখে নেব। তাহলে বলো ভিটিএইচ এর মান কত হচ্ছে এখানে? ভিটিএইচ মানে বা ভিজি যেটা যদি বলি আমরা, এটাই তো ভিজি অ্যাকচুয়ালি। ওপেন সার্কিট কন্ডিশনে এখানে যে ভোল্টেজটা হচ্ছে, সাপোজ এদিকটা পজিটিভ, নিচের দিকটা আমরা পজিটিভ নেগেটিভ, তাহলে এই যে ভোল্টেজটা এটাই আমাদের বেসিক্যালি ভিজি। তাহলে ভিজি মানে আমরা কত পাচ্ছি, এটা তো খুব সিম্পলি আমরা পেয়ে যাব, কারণ এই সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে, এটাই তো লুপ, কারণ ওদিকে তো কিছু আসবে না, এদিকটা তো ওপেন, এদিকটা তো ওপেন, তার মানে এই ব্রাঞ্চে তো কোনো কারেন্ট কিছু আসবে না, যা আসার হচ্ছে আমাদের এই লুপের মধ্যেই ফ্লো করবে। তাহলে লুপের মধ্যে কারেন্টটা কত ফ্লো করবে বলো? সাপোজ যদি আমরা এই কারেন্টটাকে আই কারেন্ট নাম দিয়ে দিই, আই কারেন্টের মান কত হবে? স্যার টোটাল মানে এটা ভোল্টেজ 10 at an angle 0 ডিগ্রি ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্সটা। 10 at an angle of 0 ডিগ্রি এত ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে ইম্পিডেন্স কত আছে, 6 মাইনাস জে 8 আছে, আচ্ছা, তারপরে কত আছে, প্লাস জে 8 নাকি, প্লাস জে 8 এত, হুম, এত, এটা হচ্ছে আমাদের এত অ্যাম্পিয়ার, তাই তো, এত অ্যাম্পিয়ার। তাহলে কত এলো? স্যার 1.67 অ্যাম্পিয়ার, আর অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে। 1.67 এত ডিগ্রি অ্যাম্পিয়ার এলো, বেশ ঠিক আছে, এত অ্যাম্পিয়ার আসুক। তাহলে আমাকে বলো এখানে ভোল্টেজ ড্রপ মানে ভিজি সমান আমরা কি বলতে পারি? বেসিক্যালি ভিজি মানে হচ্ছে এইটুকু অংশের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, এই যে জে 8 যেটা আছে না, জে 8 যেটাকে আমরা বলছি, এইটুকু পার্টের মধ্যে যতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে বেসিক্যালি সেটাই তো আমার ভিজি। তাহলে ভিজি সমান আমরা কি বলতে পারি? ভিজি সমান আমরা বলতে পারি হচ্ছে ভিজি বা ভিওসি, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমাদের এর মধ্যে কারেন্ট কত ফ্লো হচ্ছে, দ্যাট মিনস আই গণিত জে ইন্টু জে 8, তাই তো, আই ইন্টু জে 8, তার মানে হচ্ছে 1.67 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি যেটা আছে থাকলো, এটা হচ্ছে আমাদের কারেন্টটা, গণিত জে 8, জে 8, জে 8 মানে বেসিক্যালি কি, জে 8 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, তার মানে 8-এর সঙ্গে 8.67 গুণ করো কত হয়, 8-এর সঙ্গে 8.67 গুণ করলে কত হয় বলো? 13.36 13.36 13.36 এট অ্যান অ্যাঙ্গেল অফ কত হবে, জে মানে কত, 90 ডিগ্রি, আর 90 এটা মানে ডিগ্রি। 0 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এত ভোল্ট হয়ে গেল। এটা আমাদের ভোল্টেজের মানে ভিজির মানটা হয়ে গেল। আর আমরা যখন জেড জিটা বার করবো, জেড জি, তাহলে জেড জি মানটা কত হবে বলো দেখি, কি করে বার করতে হয়? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের কথা বিবেচনা করো, সেক্ষেত্রে আমরা কি করে স্যার বার করি? ভোল্টেজ সোর্সটাকে আমরা শর্ট সার্কিট করে দেবো। হ্যাঁ, আমরা সবসময় লোডের দিক থেকে দেখি, তাই না? লোডের দিক থেকে আমরা এদিক থেকে দেখবো, এদিক থেকে দেখে আমরা ভোল্টেজ যেগুলো আছে আমাদের সেগুলোকে জিরো করে দিতে হবে। তাহলে সেটা যদি আমরা করি, তার মানে বেসিক্যালি এই জিনিসটাকে আমরা রাখলে চলবে না, এই পার্টটাকে আমাকে জিরো করে দিতে হবে। তার মানে হচ্ছে আমি এটাকে কপি করে নিই একটু, ঠিক আছে স্যার, এখান থেকে কপি করা যাবে না, ঠিক আছে, আমি এটাকে একবার ড্রই করে নিই, এই জায়গাটাকে আমরা শর্ট করে দিলাম, শর্ট করে দিলাম, এখানে আমাদের হচ্ছে থাকলো এইটা, এটা মানে কত আছে, 6 - j 8, 6 - j 8 এত ওহম আছে, হ্যাঁ, এটা 6 - j 8 ওহম থাকলো। আচ্ছা, এখানে আমাদের কি থাকলো, এখানে আমাদের হচ্ছে জে 8 যেটা থাকার সেটাই থাকলো। নেক্সট হচ্ছে আমরা এদিক থেকে এটাকে দেখছি, এটা হচ্ছে সাপোজ আমাদের 1 নম্বর টার্মিনাল, এ টার্মিনাল, আর নিচেরটাকে ধরো আমরা বলছি বি টার্মিনাল। আমরা ধরো এদিক থেকে দেখছি, এদিক থেকে আমরা জেড জিটাকে লক্ষ্য করছি। তাহলে বলো দেখি যে, আচ্ছা এটার মানটা কত ছিল জানো, জে 8 ছিল না, এটা হচ্ছে জে 8 ওহম ছিল, এই তো ব্যাপার। তাহলে জেড জির মান কত, জেড স্যার জিটাকে জেড যদি এর আমরা মান একটা হবে ফেজার 6 ওহম। কোয়ান্টিটি বলি, হ্যাঁ, 6 ওহম স্যার 6 ওহম। প্যারালালে আছে এটা। প্যারালালে আছে তো, সরি স্যার স্যার কত হবে এটা বলো, জে জে ইন্টু জে 8, এটা একটা ব্রাঞ্চ, এটা তো একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এই জে 8টা, আর তার সঙ্গে এটা আর একটা প্যারালাল ব্রাঞ্চ, তার মানে জে 8 তার সঙ্গে প্যারালাল হচ্ছে 6 - j 8 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই ডিভাইড হচ্ছে বাই 6 হয়ে যাবে। জে 8 প্লাস 6 - j 8, বলো কত হচ্ছে,
ক্যালকুলেট করে বলো। নিচের পার্টটা তো 0 6 হয়ে যাচ্ছে, কারণ নিচের পার্টে ধরো এই J8 প্লাস J8 আর মাইনাস J8 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকছে কত ভ্যালুটা? ইয়ে ফর্মে বলো, পোলার ফর্মে বলো না, রেক্ট্যাঙ্গুলার ফর্মে করে বলো। স্যার 10 স্যার 10.67 10.67 মাইনাস হ্যাঁ 8i 8j। -J8, তার মানে -J8 এত ওহম এলো, তাই তো? এত ওহম আমাদের কি এলো, এটা আমাদের ZG এর মানটা চলে এলো। এবার হচ্ছে কি ব্যাপার হচ্ছে, আমাদের আমরা সার্কিটটাকে এইভাবে এঁকে ফেলতে পারি, মানে আমাদের এরকম থাকলো একটা ভোল্টেজ সোর্স ভিজি, এটা আমরা আগেই হিসাব করেছি ভিজি, তার সঙ্গে আমাদের সিরিজে থাকবে কত, তার সঙ্গে সিরিজে থাকবে আমাদের ZG, এটা হলো আমাদের ZG। হ্যাঁ, এবার তার সঙ্গে আমাদের নেটওয়ার্কটা কিভাবে কমপ্লিট হচ্ছে, মানে এটা হয়ে গেল আমাদের এই পার্টটুকু, এই এবির বাঁ দিকের পার্টটুকু। আর ডান দিকের পার্টে আমাদের কে লেগেছিল, এখানে আমাদের লাগিয়ে রাখতে হবে ওই ইয়েটাকে, ওই যেটা আমাদের জেডেলটাকে, তাই তো? জেডেলটাকে, জেডেলটা মানে হচ্ছে কত, জেডেল মানে হচ্ছে RL প্লাস JXL, তাই তো? RL প্লাস JXL আমরা বলতে পারি এটাকে। জেডেল মানে বেসিক্যালি RL প্লাস JXL। তার মানে এইটা হচ্ছে এখানে লেগে থাকবে। তাহলে এবার আমরা কি বলতে পারি, মানে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের সূত্র অনুযায়ী কি বলে, যদি এটা আমাদের ZG হয় তাহলে ZL সমান কত হবে? ZL স্যার সমান হবে কনজুগেট আমাদের, হবে যে ওটা প্লাস হয়ে যাবে খালি। হ্যাঁ মানে ওটা হয়ে যাবে আমাদের ZG যেটা আছে তার কনজুগেট, ZG এর কনজুগেট মানে হয়ে যাচ্ছে ওটা 10.67 প্লাস J8 হয়ে যাবে, প্লাস J8, তাই না? প্লাস J8 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের RG এর ভ্যালু কত, মানে RL এর ভ্যালুটা কত? RL এর ভ্যালু হচ্ছে আমাদের এটা, আর XL এর ভ্যালু হয়ে যাচ্ছে এইটা, মানে J8। ঠিক আছে, তাহলে আমাদের ZL এর ভ্যালু আলটিমেটলি আমরা এভাবে লিখে ফেললাম। আর তাহলে ফার্স্ট পার্টটা হয়ে গেল আমাদের, ZL এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। আর একটা মান কি বার করতে বলেছিল, PL max। PL max এর ভ্যালু কত হবে? PL max এর ফর্মুলা কি? স্যার VG এর স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু RG। হ্যাঁ, ভিজি নয়, ভিজি স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু RG। তাহলে আমরা সবগুলোর মানই জানি, ভিজির মান জানি। আচ্ছা, এখানে আমরা কি নেবো, ভিজির অ্যাঙ্গেলটা কি নেবো? না, তা কিন্তু নেবো না, আমরা খালি এক্ষেত্রে মানটা নেবো। পাওয়ার ইজ এ স্কেলার রাশি, ঠিক আছে? পাওয়ারের কিন্তু আমরা কোনো অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল কিছু নেবো না, এখানে আমরা ডাইরেক্টলি জাস্ট মানটাকে, ম্যাগনিটিউডটাকে আমরা কনসিডার করবো। তার মানে হচ্ছে আমরা এখানে এখানে আমরা হয়ে যাচ্ছে ভিজি স্কোয়ার মানে হচ্ছে কত আমাদের, তার মানটা যদি আমরা ধরি খালি 13.36, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিন্তু এখানে আর কনসিডার করবো না, কারণ ওটা যখন আমরা ফেজার করেছি তখন করেছি। বাট যখন আমরা পাওয়ারের মানটা ক্যালকুলেট করছি তখন আমাদের কিন্তু ওটাকে ক্যালকুলেট করার কোনো দরকার নেই। 13 পয়েন্ট কত, 13 পয়েন্ট হচ্ছে আমাদের 36 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু RG। RG মানটা কত, 4 ইন্টু 10.67, তাই তো? এটাই তো RG, 10.67। তাহলে এটার ইউনিট কি হবে, এটার ইউনিট কি হবে বলো, পাওয়ারের ইউনিট? ওহম। এটা ওয়াট হবে। ওয়াট ওয়াট ওয়াট। ওয়াট হবে। তাহলে কত হলো অ্যান্সার, কত হলো বলো? স্যার 4.18 ওয়াট। 4.18 ওয়াট। 4.18 ওয়াট। আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়ে গেল, এইভাবে প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম। ঠিক আছে, বোঝা গেল তাহলে এসি নেটওয়ার্কের ক্ষেত্রে কিভাবে প্রবলেম থাকবে। দেখো, এই বাকি সব ফর্মুলা একই, কিন্তু এই আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু এইটা মনে রাখবে সবসময়, এটা লোড ইম্পিডেন্স যেটা হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের কন্ডিশন হচ্ছে ZL দ্যাট মাস্ট বি ইকুয়াল টু হচ্ছে যেটা আমাদের জেড যেটা আছে জি, মানে ইন্টারনাল ইম্পিডেন্স যেটা, তার হচ্ছে কনজুগেট। ঠিক আছে, ZG কনজুগেট, এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে আমরা এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো। বোঝা গেল? কারো ডাউট আছে? স্যার বলছি ওইখানে যে ইয়েটা কন্ডিশনটা বার করলাম, পাওয়ার ম্যাক্স এর কন্ডিশনটা বার করলাম, ওইখানে স্যার একটা ফর্মুলা, পাওয়ারের যে ফর্মুলাটা নিলাম I² আর
ওইটাতে স্যার ওইটা কেন নিলাম, ওই VI cos থিটা না নিয়ে? ভিআই কস থিটা দিয়েও করা যাবে, করা যাবে না কেন? একই আর ব্যাপার। এটা স্যার তো এসি সার্কিটে স্যার VI cos থিটাই হয়, ডিসি সার্কিটের ক্ষেত্রে I² হয়। না না, এসি সার্কিটের মধ্যে যেটা বলছো ভিআই কস থিটা, মানে বেসিক্যালি কি জিনিসটা ভিআই কস থিটা মানেটা কি তুমি দেখো, আমরা যদি দেখি লোডের মধ্যে যেটা রিয়েল পাওয়ার পিএল, সেটাকে যদি আমরা বলি হচ্ছে ভিআই কস থিটা, তাই না? ভিআই কস থিটা, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে কি কস থিটা মানেটা কি? পাওয়ার ট্রায়াঙ্গেলের কথা বিবেচনা করো, পাওয়ার ট্রায়াঙ্গেলের কথা ভাবো। পাওয়ার ট্রায়াঙ্গেলে আমাদের কি থাকে? একটা হচ্ছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের কি এক্স, তাই তো? এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে জেড। পাওয়ার ট্রায়াঙ্গেলের কথা ভাবো, এরকম থাকে তো পাওয়ার ট্রায়াঙ্গেলটা, তাহলে এখানে থিটা অ্যাঙ্গেল কোনটাকে বলে? এটাকে থিটা বলে, এটাকে থিটা বলে। কস থিটা সমান কত বলো? কস থিটা সমান কত হচ্ছে এই পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে? কস থিটা সমান 90 হচ্ছে ডিগ্রি। আমাদের 90 ডিগ্রি। কোথায় হচ্ছে কস থিটা? না, R/Z। আর বাই জেড, আর বাই জেড, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো কস থিটা। তাহলে এবার এই কস থিটার জায়গায় আর বাই জেড বসিয়ে দাও। পিএল সমান কত হচ্ছে? পিএল সমান হচ্ছে ভি ইন্টু আই ইন্টু আর বাই জেড, তাই তো? আর বাই জেড। এবার এই ভি বাই জেডটাকে আমরা কি বলতে পারি? ভি বাই যে জেড, এই টার্মটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা আই বলতে পারি কিনা? ভি বাই জেড কে আমরা আই বলি তো এসি সার্কিটে। আই বাই জেড মানে ভি বাই জেড ইন্টু আই ইন্টু আর, তার মানে আই ইন্টু আই, তার মানে এটাও আই ওটাও আই, তার মানে আই স্কোয়ার আর। ঠিক আছে, তার মানে হয়ে গেল আই স্কোয়ার আর। মানে বেসিক্যালি ভিআই কস থিটা থেকে আমরা এটা এই ফর্মে আসতেই পারি। ঠিক আছে, ভিআই কস থিটার পরিবর্তে তাই আমরা আই স্কোয়ার আর লিখতেই পারি। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে গেছে।